আচ্ছা, ওকে, আমরা ওয়েলকাম এগেন টু দিস লেকচার। এক্সারে যাচ্ছি আমরা। তো এখানে মিক্সড মিডিয়া ইউজ করব আমি। ঠিক আছে, মিক্সড মিডিয়া মানে হলো যে যখন যেটা লাগে, যেমন স্লাইড ইউজ করতে পারি, বোর্ড ইউজ করব যখন লেখা লাগবে। তো ফার্স্ট ক্লাসে মেইনলি স্লাইডই থাকবে, কারণ এখানে বেশি কিছু লেখার নেই আমাদের আর কি। ম্যাথমেটিক্যাল কাজগুলো কখনো রিডিং করলে হবে না, বা বই থেকে পিডিএফ থেকে দেখালেও হবে না, ওটা আমাদের খাতা কলমে করতে হবে। সে প্রসঙ্গে একটু পরে আসবো আমরা। তো ফার্স্ট যে লেসনটা আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি আর কি। একটা হলো পার্ট এ, যেটা হলো ইন্ট্রোডাকশন, জাস্ট ক্লাসটা কিভাবে নেব, তারপর রুলস রেগুলেশন কেমন হবে এটসেট্রা। সো এটা একটা পার্ট। আর সেকেন্ড পার্টটা হচ্ছে যে জাস্ট ইলেকট্রোম্যাগনেটিক্স সাবজেক্টটা কি, এটা সিলেবাসের অল্প একটু আলোচনা করা হবে আর কি। তো সেটা পরে আসছি। তো ফার্স্ট পার্টের পার্ট এ যেটা, এটা যে আউটলাইনটা, এটা হলো আমরা একটু বলে নিচ্ছি আগে। র্যাপোর্ট বিল্ডিং মানে পরিচিত, অলরেডি আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। সো মোটামুটি আহ, এটা র্যাপোর্ট বিল্ডিং মানে হচ্ছে পরিচিতি পর্ব। ওকে, তো অ্যাটেন্ডেন্স দিয়েছি এবং আমার সাথে মোটামুটি সবার পরিচয় আছেই। তারপরেও পরের পেজে আমরা একটু দেখবো, আগে আউটলাইনটা লিখে নেই। টিচিং মেথড, রুলস রেগুলেশনস, কিভাবে আমরা কোর্সটা চালাবো, সিলেবাসে মোটামুটি কি আছে এটা একটু দেখা হবে। আর মেইনলি ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোম্যাগনেটিক্স, একেবারে ইন্ট্রোডাক্টরি কিছু ব্যাপার যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসার মতো না, বাট একেবারে শুরুতে না জানলেই নয়, এমন কিছু জিনিস আমরা আলোচনা করবো আর কি। সো অ্যাবাউট মি, এটা আগে বলেছি যে মোটামুটি পরিচয় আছে ডিপার্টমেন্টের, আগের কোর্স অনেকেই করছো ম্যাক্সিমামই। তো মাই নেম ইজ বি কে মিজানুর রহমান। তো ট্রিপলি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কন্ট্যাক্ট মেথড হচ্ছে মোটামুটি মেইল। আমরা যদিও ফোন নাম্বার অনেকেই জানো, কিন্তু আমি ডিসকারেজ করি যে মানে ফোনে এ না করতে আর কি। মেইলে প্রায় সবসময় আমাকে পাওয়া যায়, শুধু রাত 11টা থেকে 5টা পর্যন্ত, ভোর 5টা এই সময়টা বাদ দিয়ে। আর যদি ক্লাসে থাকি তাহলে হয়তো তোমাকে রেসপন্স করতে পারবো না, আদারওয়াইজ মোটামুটি তুমি ইনস্ট্যান্টলি রেসপন্স পাওয়া যাবে আর কি। তো যে কোনো ব্যাপারে কন্ট্যাক্ট করতে চাইলে মেইল ইজ বেস্ট। আচ্ছা, আর এখানে অফিস একটা আছে, সেটা হলো যে 535/A, বাট নট অ্যাভেলেবেল ইন দিস টাইম স্টার। ওকে, হতেও পারে যদি শেষের দিকে বলে দেয় তখন দেখা যাবে আর কি, কিন্তু আপাতত আমি অ্যাভেলেবেল না আর কি। ওকে, নট অ্যাভেলেবেল। আচ্ছা, আর যে কোনো ব্যাপারে যোগাযোগ করতে হলে ইমেল, এটা বেস্ট। তো আমরা একটু কোর্সে আসি, যে কোর্সের মোটামুটি এটার টাইটেল কি বা এটসেট্রা এটসেট্রা, এগুলো এগুলো দেখবো আমরা। ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোম্যাগনেটিক্স, টাইটেলটা সম্পর্কে বিস্তারিত আলোচনাতে পরে আসছি। এটা হলো কোর্স করলো ট্রিপল 303, আর এটা সেকশন এ, একটাই সেকশন। তো এটা একটা স্ট্রং প্রি রিকুইজিট আছে। প্রি রিকুইজিট হলো যে কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালিসিস। এটা হলো যে ম্যাথ 2109, অথবা পুরাতন যেটা সেটা হলো যে ম্যাথ 201, দুটো একই জিনিস। তো এটা খুব এক্সটেন্সিভলি লাগবে, খুব বেশি বেশি লাগবে আর কি আমাদের। তো যারা এটাতে মোটামুটি একটু মনোযোগ দিয়ে করছো তাদের শুরুতেই ধরতে সুবিধা হবে। যদিও আমি বলে নিব বারবার, যেখানে যেটা লাগবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করে নেবো ইনশাল্লাহ। তারপরে একটু জানা থাকলে, আগে থেকে জানা থাকলে একটু সুবিধা বেশি পাওয়া যায় সবসময়। ওকে, তো এটা 3 ক্রেডিট কোর্স। সো সপ্তাহে 2টা ক্লাস, 1.5 ঘন্টা করে 3 ঘন্টা, এভাবে হবে আর কি। আর কোর্স ওয়েবসাইট একটু চেঞ্জ হয়েছে, এটা বাদ যাবে। তার মানে lms.eau.ac.bt, এটা হলো নতুন কোর্স ওয়েবসাইট আমাদের। তো এটাতে সবার এনরোল হওয়াটা একেবারে ম্যান্ডেটরি, কারণ এখানে পরীক্ষা টরীক্ষা সব এখানে হবে যতদিন আমরা অনলাইনে থাকি। পরে ক্লাসরুমে ফিরে গেলে সেটা ভিন্ন ব্যাপার। তা আপাতত এখানে সব পরীক্ষা এলএমএস এ হবে। তো আমরা এই জন্য সবাই এনরোল করে ফেলবো 1 2 3 4 দিয়ে। আর এই কোর্সে যে স্টুডেন্ট না তার জন্য এটা করাটা একেবারে, এনরোল করাটা একেবারে উচিত হবে না আর কি। অনেকে আছে যে মানে যতগুলো সম্ভব 1 2 3 4 দিয়ে এনরোল করে ফেলে আর কি। তো এতে যেহেতু পরীক্ষাগুলো সব এলএমএস এ হবে, তোমার ওই সব ক্লাস টেস্ট, মিড, ফাইনাল, অ্যাসাইনমেন্ট সবগুলোতে 0 0 নাম্বার তোমার অ্যাড হতে থাকবে আর কি।
তো তোমার স্টুডেন্টের জন্য যেমন বিরক্তিকর, টিচারদের জন্য মানে গেট শিটে দেখা যাচ্ছে যে নন স্টুডেন্ট অনেকগুলো। তো পরে ওইগুলো আমার ম্যানুয়ালি মুছতে হবে যদি আমরা রেজাল্ট প্রিপেয়ার করতে যাই। সো খুব বদারিং। তো চেষ্টা করবা যে যে সাবজেক্ট তুমি নাও নাই ওই সাবজেক্টে এনরোল করার দরকার নাই। ওকে, বা পরবর্তীতে দেখা যাচ্ছে যে কেউ হয়তো সাবজেক্টটা এমনি টেকেন করে রাখছো কিন্তু রেজিস্ট্রেশন করো নাই, তো লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশনের পরে আমি ওগুলোকে মুছে দিব আর কি। তো বুঝতে পারছো এটা একটা বাড়তি ঝামেলা, এই জন্য দরকার নাই। তাই যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট অবশ্যই এলএমএস এ এনরোল করে ফেলবা, কারণ সকল ম্যাচের সকল পরীক্ষা ওখানে হবে আর কি। আচ্ছা, তো ক্লাস আওয়ার, তো এটা একটাই সেকশন, এটা হলো যে সানডে অ্যান্ড ওয়েনেসডে। এটা 11:40 অ্যাকচুয়াল টাইম ছিল, কিন্তু আমরা ওইটাকে 12:10-এ, ঠিক আছে, নিয়ে গেছে আধা ঘন্টা, জাস্ট রিলেটেড করা হয়েছে আর কি। আর ভেন্যু আপাতত ক্লাসরুম 407 ছিল মনে হয়, তো এটা আহ, আমরা বাদ দিচ্ছি, এখন অনলাইন। সো ক্লাসরুম ইজ অনলাইন। এটা এই গুগল মিট প্ল্যাটফর্মেই হবে সবসময়, তোমরা যে লিঙ্ক দিয়ে ঢুকছো আর কি। কাউন্সিলিং আওয়ার, এই সাবজেক্টে কিন্তু কাউন্সিলিং আওয়ারটা যেহেতু আমরা ক্যাম্পাসে যেতে পারছি না, সুতরাং কাউন্সিলিং আওয়ারটা অনলাইনে হবে এবং এটা রেগুলার বেসিসে হবে। রেগুলার বেসিসে মানে হলো যে আহ, প্রত্যেক মানডে, সপ্তাহের মানডেতে, ঠিক আছে, আমরা 6টা থেকে যত লাগে, তো আমি একটু দিয়ে রাখছি টাইম বেশি, যদি বেশি লাগে এই জন্য আর কি। 6টা থেকে শুরু হবে আর কি, ততক্ষণ লাগে। তো এইখানে কাউন্সিলিং হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন করতে পারবা, কোনো আহ, অঙ্ক করতে গেলে প্রবলেম হলে প্রবলেমটা জিজ্ঞেস করবা, প্লাস আমি নিজেও কিছু সিলেক্টেড প্রবলেম করাবো, যেগুলো আমরা থিওরি ক্লাসে যেগুলো আলোচনা করব সেগুলোরই কিছু সিলেক্টেড প্রবলেম করা হবে আর কি। ঠিক আছে, সুতরাং এটা আহ, প্রতি সোমবার সন্ধ্যা 6টায়। স্যার কিসে নেবেন, গুগল মিটে স্যার নাকি এটা হচ্ছে? এটা এখানেই হবে, ঠিক আছে। একটা আলাদা লিঙ্ক পাঠাবো আমি, ঠিক আছে, একটা হ্যাঁ আলাদা link পাঠাবো। স্যার। হ্যাঁ, কোশ্চেন। হ্যাঁ স্যার, এই টাইমটাতে যদি আমাদের অন্য কোনো ইয়ে থাকে, ধরেন স্যার এই টাইমটাতে আমাদের ক্যাপস্টোনের মিটিং স্যার, মোস্ট প্রবাবলি। সো তখন স্যার আমরা কি 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 করব স্যার? ক্যাপিস্টন, এটা কি তোমার ইসে কোঅর্ডিনেটরের সাথে না মেন্টরের সাথে? স্যার মেন্টরের সাথে। হ্যাঁ, তা আমি ডিল করি 57 জন স্টুডেন্ট, আর মেন্টর ডিল করেন 3 জন বা 4 জন। ওকে স্যার। আর কথা ওকে বুঝতে স্যার। পারছো? জি স্যার। যে তোমার 3 জনের জন্য আমি 57 জনকে পিছাই দিব না। তুমি ওকে তোমার টিচারের সাথে কথা বলে বলো যে ওই টাইমে টিউটোরিয়াল আছে, ঠিক আছে, জি স্যার। তুমি এটা বদলাই নাও আর কি। ওকে, আচ্ছা, এটা অনলাইনে হবে এবং গুগল মিট প্ল্যাটফর্মে হবে, ঠিক আছে। এই যে এটাতেই হবে, আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করছি না। আর এটার জন্য একটা লিংক আমি পাঠাই দিব, এটা আলাদা হবে। এটা ক্লাস মানে ক্লাসের লিংকের সাথে এটা সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ আলাদা একটা লিংক হবে। এবং ওখানেও এখানে মোটামুটি আমরা 10 থেকে 12টা মতো ক্লাস হবে। ওখানে 12 সপ্তাহ 10 থেকে 12টা মতো ক্লাস হবে আর কি। তো মাঝখানে মিডিয়া হয়তো বাদ যাবে, আর এমনি ছোটখাটো দু একটা যদি চেঞ্জ হয়, এটা আমরা ধরে রাখছি 10টা থেকে 12টা ক্লাস হবে আর কি। আর এই ক্লাসগুলোতে মূলত আমরা, ঠিক আছে, আমরা যে প্রতি সপ্তাহে যা করব, ঠিক আছে, সেটার উপরে, ঠিক আছে, আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তো সামনের সোমবারের আগে আমাদের আজকে ছাড়া আর ক্লাস হচ্ছে একটা। আজকে ক্লাসে কোনো মানে থিওরিটিক্যাল ওরকম মানে আগাবো না আর কি, ঠিক আছে, যেটার উপরে কিছু প্রবলেম করা যায়। এই জন্য এটা নেক্সট শনিবারটা বাদ দিয়ে হবে, কারণ নেক্সট শনিবারে আমরা আমাদের ঠিক যতটুকু জমলে আমরা একটা টিউটোরিয়াল ক্লাস করতে পারি সেটা হবে না আসলে। এই জন্য ওইটা আহ, শুরুই হবে হচ্ছে তারপরে শনিবার থেকে, সোমবার থেকে, ঠিক আছে, অর্থাৎ নেক্সট সোমবার হবে না, এই সোমবারের পরের সোমবার থেকে। ওইটা আমি উল্লেখ করে দিব টিউটোরিয়ালের শিডিউল দেওয়ার সময়। শিডিউলটা এই জাস্ট এই সপ্তাহের মধ্যে আমি এলএমএস এ পোস্ট করে দিব, ঠিক আছে। যে লিঙ্কটা, ওই লিঙ্ক দিয়ে তোমরা ঢুকে পড়বো আর কি। আই থিঙ্ক কোনো কনফিউশন নাই এখানে, খুব সহজ, ঠিক আছে, মানে আমি যেটা বলছি আর কি। তাহলে এটা হলো ক্লাস আওয়ার এবং কাউন্সিলিং আওয়ার। তো যদি মাঝখানে হঠাৎ দেখা যাচ্ছে যে ওই যে ইউনিভার্সিটি খুলে যায়, তাহলে কিন্তু হয়তো অনলাইনে পরিবর্তে তখন তোমরা রুমে এসে কাউন্সিলিং করবা। কিন্তু এটা রাখা হয়েছে যে যাতে তোমরা যে কোনো সমস্যা হলে এটা রেগুলার ব্যাচে জিজ্ঞেস করতে পারো আর কি। ওকে, আচ্ছা, ইনফরমেশন বোর্ড এটা আসলে এমনি সবাই জানো, যেমন একাডেমিক ক্যালেন্ডারটা কোথায় পাওয়া যাবে, তারপরে একাডেমিক ইনফরমেশন বা পলিসি, এগুলো, প্রক্টরিয়াল টুল টুল এটসেট্রা,
তারপরে আমাদের অ্যাকচুয়াল ওয়েবসাইট, এই জিনিসগুলো একটু রেগুলার দেখা যায় আর কি, কারণ এই ইনফরমেশন গুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট এবং যে কোনো সময় আমাদের লাগতে পারে আর কি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে টেক্সট বুক। টেক্সট বুক হলো যে এখানে ফান্ডামেন্টালস অফ অ্যাপ্লাইড ইলেকট্রোম্যাগনেটিক্স, এটা হচ্ছে যে ফাওয়াস্টি উলাবি। তো খুবই ফ্রেন্ডলি, খুব সুন্দর একটা বই, ঠিক আছে। আই লাইক দিস বুক ভেরি মাচ, কারণ হলো যে খুবই খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে। অন্য অনেক কঠিন বই ছিল, ওই বইগুলো দেওয়া যাবে না, তোমরা এটা ভালো করে করবা। আর এইটার বাইরে যদি কিছু লাগে তাহলে সেটা আমি নোট আকারে আলাদাভাবে সাপ্লাই করব, বা আমার লেকচার গুলো দেখলেই হয়ে যাবে। তো যদিও একটা রেফারেন্স বুক আছে, ঠিক আছে। রেফারেন্স বুকটা হলো যে আহ, এটা ম্যাথু এনো সাদিকু, সাদিকুর নাম তোমরা শুনছো, যে আলেকজান্ডারের সাথে যে রাইটার ছিলেন আর কি, আলেকজান্ডার সাদিকু, যে এটা ইলেকট্রিক সার্কিট তোমরা করছিলে আর কি। তো এটা খুব মাঝে মাঝে, মানে সবসময় ফ্রিকুয়েন্টলি না, হয়তো হঠাৎ আমরা যদি কখনো প্রয়োজন হয় তাহলে এটা আমরা কল করতে পারি, কিন্তু মেইনলি আমাদের যে মানে টেক্সটাইল লাগবে, ঠিক আছে। তো টেক্সটটা এটা 7th এডিশন, ঠিক আছে। তো তো 8 কিন্তু বের হয়ে গেছে, 8 বের হয়ে গেছে কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না আর কি। তো বাইরে যদি কেউ থাকে আনতে পারো তাহলে তোমরা ওটা দেখতে পারো, কিন্তু খুব বেশি একটা পার্থক্য নাই। তবে কারো যদি সুযোগ থাকে তাহলে ওটা ওই আনাতে পারো আর কি, এনে আমার কাছে সেল করে দিবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে ওই জাল যদি কেউ আনতে পারো আর কি, কারণ এই এডিশন চলে আসছে কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল হয়নি, বা সফট কপিও অ্যাভেলেবেল নাই। এই জন্য যদি কেউ বাইরে এমন কেউ যদি থাকে যে আনতে পারো, তাহলে নিয়ে এসে আমাকে সেল করে দেবা, মানে যাই হোক ওটা ব্যাপার না কোনো, মানে যত টাকাই লাগুক সমস্যা না। ওকে, কিন্তু আপাতত 7th হচ্ছে লেটেস্ট। হ্যাঁ, আমাদের জন্য লেটেস্ট আর কি। তো এই হচ্ছে যে ওটা অনলাইনে আসে নাই, প্লাস ওইটা আমাদের দেশেও ঢুকে নাই আর। তো দুই একটা কপি ঢুকলেও হয়তো কালেক্ট করে ফেলতে পারতাম আমরা। তো ফর দ্য ইনস্ট্যান্স আমরা 7th দেখবো আর কি। আচ্ছা, আর এখানে এই বইটার সফট কপি এবং এটা যে রেফারেন্স যেটা দেওয়া হয়েছে যে প্রিন্সিপালস অফ ইলেকট্রোম্যাগনেটিক্স 6th এডিশন, এই দুইটারই সফট কপি, এটা আমি এএলএমএস অলরেডি দিয়ে দিছি আর কি। আর এটা হার্ড কপি তবে এসে পাবা, টেস্ট মার্কেটে পাবো। এটা তো ওই কপি করে মানে ফটোকপি বিক্রি করা হয়তো নীল খেতে প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আর এখানে যে সেকেন্ড যে বইটা, যে প্রিন্সিপালস অফ ইলেকট্রোম্যাগনেটিক্স 6th এডিশন, এইটা অ্যাকচুয়ালি মূল কপিটা পাইনি আমি, এটা স্ক্যান আমি করছি, স্ক্যান আর কি। ঠিক আছে, তো ওই আমার করাটাই আমি ওখানে তোমাদেরকে আপলোড করে দিছি আর কি ওখানে। ওকে, তো এটা হলো 6th এডিশনের বই। ওকে, খুব মাঝে মাঝে লাগবে, কিন্তু এই বইটাও ভালো বই। একসাথে দুইটা আসলে টেক্সট দেওয়া যায় না, এই জন্য আমরা উলাবিটটা টেক্সট রাখছি, আর এটা হলো রেফারেন্স। তো আগ্রহী হলে এটাও খুলে দেখবো আর কি তোমরা। তবে আমি হচ্ছে যে মোটামুটি মিক্সড আকারে পড়াই আমি, এটা নির্দিষ্ট টেক্সটের মধ্যে তো সবসময় থাকা যাবে না আসলে, কারণ এখানে তো একটা নির্দিষ্ট টেক্সটে 100% ভালো এটা বলাটা ঠিক হবে না। দু একটা টপিক সেটার বইয়ের বাইরে থাকতে পারে আর কি, এবং আরো অনেক বই আছে সেগুলোর মধ্য থেকেও কিছু কিছু জিনিস নেওয়া আছে। তো যাক, এটা এক্সপিরিয়েন্স থেকেও অনেক কিছু ওখানে বলা আছে। এক্সপ্লেইন করার সময় দেখা যায় যে আমরা সরাসরি বইয়ের মধ্যে থাকলে সবকিছু এক্সপ্লেইন করা সহজ হয় না, কিন্তু আপাতত আমরা এটাকে টেক্সট হিসাবে এবং রেফারেন্স হিসাবে দিয়ে রাখছি আর কি। ওকে, বাট এর বাইরে বহুবার আমরা যাব আশা করি। আর এখানে একটু নোটেশনের ব্যাপারটা বলে রাখি, যে নোটেশন হলো যে সিম্বল গুলা কিন্তু এক এক বই এক এক রকম। হ্যাঁ, তো এই জন্য তোমরা যদি মনে করো যে ওই টেক্সট যেটা দেওয়া আছে এটার বাইরের কোনো বই খুলো, তাই দেখবা যে নতুন সিম্বল দেখতে পাচ্ছ আর কি। অর্থাৎ জিনিসটা একই, কিন্তু সিম্বল গুলো আলাদা আর কি। তো সিম্বল আলাদা হওয়ার কারণে তোমাদের হয়তো ধরতে কষ্ট হবে। তো এই জন্য টেক্সটের বাইরে অতটা যাওয়ার দরকার নাই। আমি যদি নিজে টেক্সটের বাইরে কিছু ইউজ করি তাহলে সিম্বল গুলো টেক্সটের মতো চেঞ্জ করে দিব আমি। সুতরাং সিম্বল অলওয়েজ টেক্সটের মতো হবে, এটা টেক্সটটা দেখলেই হবে, প্লাস আমি যেটা বলছি এগুলো ঠিক মতো মানে যদি কেউ অ্যাপ্লাই করতে পারে এনাফ। ঠিক আছে, এর বাইরে অত কিছু লাগবে না আমাদের। তাহলে এটা টেক্সট বুক, রেফারেন্স বুক, সফট কপি দেওয়া আছে, কোনো দরকার নেই এটা কেনার, সরাসরি সফট কপি থেকে পড়বা। ঠিক আছে, আর অনেকে দিকে মনে করো যে কেউ সংগ্রহে রাখতে চাও, সেটা ভিন্ন ব্যাপার। ওকে, তো আমরা কিছু মানে ডুজ এন্ড ডন্টস, কিছু নিয়ম কানুন, এগুলো একটু করি, আলোচনা করি আর কি।
তো মূলত অনলাইনের জন্য কিছু রুল চেঞ্জ হয়েছে, যে রুলগুলো হয়তো তুমি জেনারেলি ক্লাস, যখন আমরা ক্লাসরুমে ক্লাস করি তখন হয়তো প্রযোজ্য হতো না আর কি। ওকে, নাম্বার ওয়ান হলো যে কিপ ইউর ওন ম্যাটেরিয়ালস, পেন, পেপার এটসেট্রা, এগুলোর সাথে নিয়েই বলবো একসাথে, যে পরবর্তীতে যেটা নোট টোট যদি করতে হয় পরবর্তীতে তুমি এটা আহ, বারবার এটার জন্য যাতে উঠতে না হয় আর কি। পেন, পেপার, ক্যালকুলেটর যদি লাগে ক্যালকুলেটর, এগুলো সাথে নিয়ে বসলে বেটার আর কি সবসময়। নেক্সট হচ্ছে যে তোমার এখানে অবশ্যই অডিও এবং ভিডিও অফ করে পড়বা আর কি। ঠিক আছে, যদি অনলাইনে যখন ক্লাস করবা তখন অডিও, তুমি যদি কোনো কোশ্চেন করতে চাও অথবা টিচার যদি কোশ্চেন করেন তোমাকে আনসার করতে হয়, তখন তুমি এটাকে অডিওটাকে অন করে নিয়ে তারপরে আনসার করবা বা কথা বলবা আর কি। তো এই জন্য ভিডিওটা আসলে কখনোই লাগবে না। তো ইন কেস যদি একেবারে আইডেন্টি ক্রাইসিস হয় যে তোমার মানে চিনতেই হবে আমাকে, তো সেক্ষেত্রে হয়তো অন করা লাগবে, দরকার নাই, ওটা প্রয়োজন হবে না আসলে। কারণ আমরা তো আসলে ওই স্ক্রিনিং করে নিছি আর কি, যে অ্যাকচুয়ালি ইমেল ছাড়া ঢুকতেই পারবা না এখানে, এবং ইমেল গুলো ওইভাবে সেট করা আর কি। এই জন্য কেউ পারমিশন চাইলে মানে যে আসলে আমাদের কোর্সের বাইরে সে যদি ঢুকতে চায় তাহলে পারমিশন চাবে আর কি। তো এখানে প্রেজেন্টেশন যখন আমি দিব তখন কিন্তু আবার একটু কনসেন্ট্রেশন দরকার। তো আবার এখান থেকে বের হয়ে তোমাকে আবার পারমিশন দিব, এটা সবসময় হবে না। ঠিক আছে, এই জন্য তোমরা অবশ্যই সব আগে থেকে ঠিক করে রাখবা। এবং তুমি যদি রেজিস্টার্ড স্টুডেন্ট হও, জেনুইন স্টুডেন্ট হও, তাহলে তুমি নিজেই ঢুকতে পারবা, তোমার এখানে পারমিশনের দরকার হবে না। এই জন্য প্রথমে একটা দুইটা ক্লাসে এগুলো আমি জাস্ট রুলটা ঠিকমতো বোঝানোর জন্য হয়তো তোমাকে মানে অ্যাডমিট করতে পারি, কিন্তু পরে কিন্তু এটা মানে ক্লাস ডিস্টার্ব করা যাবে না, এটা হলো সবচেয়ে বড় কথা। ওকে, আচ্ছা। তো এই জন্য বলা হচ্ছে যে কিপ দ্য অডিও অ্যান্ড ভিডিও অফ ডিউরিং ক্লাস আওয়ার্স আনলেস ইউ আস্ক এনি কোশ্চেন, এটা। আর এরপরে যেটা বলা হচ্ছে দেখো যে তোমার নিজস্ব আইডি এবং অফিসিয়াল ইমেল অলওয়েজ ব্যবহার করবা। যেমন কারো কারো হয়তো এরকম সমস্যা হতে পারে যে আমি যে হয়তো আহ, যেখানে তোমার লিঙ্কটা পাঠাইছে ওখানে ওইটা দিয়ে তুমি ঢোকো নাই আর কি, ওইটাকে তুমি অন্য কোনো ইমেল ব্যবহার করে ঢোকার চেষ্টা করছো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে তোমার পারমিশন চাবে আর কি। তো এই জন্য তো সবসময় এটা ঠিক হবে না যে তুমি অলওয়েজ মানে পারমিশন নিয়ে ঢুকতে চাও। তোমাকে শুরুতেই সব দিয়ে দেওয়া হয়েছে, ইফ ইউ আর রেজিস্টার্ড স্টুডেন্ট, তাহলে তুমি শুরুতেই সব পেয়ে গেছো আর কি। আচ্ছা, আরেকটা হলো যে নেভার বি লেট ইন এনি ক্লাস, খুব ইম্পর্টেন্ট। ক্লাসে তুমি যদি মনে করো যে আহ, যেহেতু তুমি এখন নিঃশব্দে ঢুকতে পারবা, মানে আমার পারমিশন লাগবে না আসলে, তাহলে ঠিক আছে, তাহলে আস্তে আস্তে আধা ঘন্টা পরে ঢুকি আর কি। তো ক্লাসটা কিন্তু একটু বলে রাখি যে এটা গতানুগতিক অন্য সাবজেক্টের মতো না কিন্তু। তোমাকে সবকিছু দিয়ে দেওয়া হলো, তুমি এটা পড়ে পরীক্ষা দিবা, এটা নাও হইতে পারে। কারণ এখানে ট্রুলি কিছু বুঝার ব্যাপার আছে, যে জিনিসগুলো তুমি কিন্তু আসলে একা পড়ে কতটা বুঝবা যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, যে তোমার একটা বইপত্র দিয়ে দিলাম, তুমি সরাসরি সেটা পড়ে এসে পরীক্ষা দিয়ে দিলে, এটা অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। তোমার কিন্তু কথাগুলো শুনতে হবে, আমি যেগুলো বলবো এগুলো বুঝতে হবে, কোশ্চেন করতে হবে। ওকে, যে কোশ্চেন করতে পারে সে কখনো পথ হারাবে না, সুতরাং তুমি কোশ্চেন করবা। ওকে, যে কোনো জিনিস না বুঝলে জিজ্ঞেস করবা আর কি। এবং কোনো রং কোশ্চেন নাই, যে কোশ্চেন যেমনই হোক কোশ্চেন করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আর এটা মাঝখানে যদি কখনো তুমি পারমিশন চাও তাহলে তো পারমিশন গ্যারান্টেড নাও হইতে পারে। এই জন্য বলা হচ্ছে যে লেট করবা না, এবং জাস্ট সে অ্যাটেন্ডেন্স দেওয়ার আগেই ঢুকে পড়বা। আর অ্যাটেন্ডেন্স যদি কেউ মিস করে, কিন্তু আমার স্টুডেন্ট অনেক বেশি, তো এই 60 জন মতো মনে হয় হয়ে যাবে আর কি। 57 অলরেডি হয়ে গেছে, আরো 2-3 জন আছে যারা রেজিস্ট্রেশন করে নাই কিন্তু কোর্সটা করতে চায়। এই জন্য যদি কেউ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় মিস করো, তাহলে এখানে মানে গত টাইমিস্টারে চ্যাটেতে উইন্ডোতে লেখার একটা অপশন ছিল, কিন্তু এখন যেটা হয় চ্যাট উইন্ডোটা সেভ হয় না। হ্যাঁ, তো সুতরাং আমি ক্লাস থেকে বের হয়ে গেলে আর ওই উইন্ডোটা দেখতে পারি না, সেক্ষেত্রে মেইল করতে হবে তোমাদের। মেইল করলে আমি মেইল থেকে দেখে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। স্যার ক্লাস শেষে মেল করে দিব স্যার। হ্যাঁ, তুমি সাথে সাথেও মেইল করে রাখতে পারো, আমি জি যখনই স্যার। করো আমি ক্লাসের শেষে দেখবো আর কি। জি ঠিক স্যার। আছে, ক্লাসের শেষে দেখে ওইটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব আর কি। আর চেষ্টা করবা রেগুলার এটা না করার, কারণ হলো যে তুমি যদি রেগুলার লেট করো তাহলে সাবজেক্টটা এমন যে তুমি 10 মিনিট বা 15 মিনিট পরে ঢুকে যে কতটুকু বুঝবার সন্দেহ আছে।
তখন দেখা যাবে তোমার পুরো ক্লাসটাই মানে ঠিক অপরিচিত লাগছে আর কি। আর তুমি যদি পর পর শুনে যাও, ঠিক আছে, তাহলে দেখবে যে এটা মানে অতটা কঠিন না আসলে। হ্যাঁ, তোমার একদম শুরু থেকে ফার্স্ট মিনিট থেকে যারা শোনে এবং রেগুলার প্রত্যেকটা জিনিস যদি সে মানে ভালো করে যেখানে না বোঝে জিজ্ঞেস করে, তাহলে এই সাবজেক্টটা অত কঠিন না। ঠিক আছে, তো আমরা সামনে আগালে এই বিষয়গুলো বুঝতে পারবো আর কি। আর আমরা তো চেষ্টা করবোই যথাসম্ভব এটাকে সহজ বানানো আর কি। আচ্ছা, এরপরে এসে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে নেভার বি অ্যাবসেন্ট ইন এনি ক্লাস। তুমি যদি কোনো ক্লাসে অ্যাবসেন্ট থাকো, তাহলে পরের ক্লাসে আসার আগেই তোমাকে তো একটু দেখে আসবে আর কি। তো না দেখলে যেটা হবে সেটা হচ্ছে যে ইট মে বি যে আগের ক্লাসটা তোমার কিন্তু পরের ক্লাসের জন্য প্রিরিকুইজিট। সুতরাং তুমি যদি আগের ক্লাসটা ঠিকমতো না করো, তাহলে হয়তো হতে পারে যে পরের ক্লাসটা ধরতে পারছো না। ওকে, এটা খুব কষ্ট হবে কিন্তু। তো পরের ক্লাসটা তুমি মনে এটা তোমার একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে যে আমি তো এখন কিছু বুঝতেছি না, কারণ আগের ক্লাস প্রিরিকুইজিটেড ক্লাসটা করিনি। তো এই জন্য এটা রেগুলার বেসিসেই তো ক্লাস শেষ হয়ে গেলে এটা যেদিন যেদিন যে ক্লাস হবে ওই দিন সন্ধ্যার মধ্যে সবগুলা ওই ভিডিওগুলা কিন্তু এটার সাথে সাথে আপলোড করে দেওয়া হবে। হ্যাঁ, সাধারণত 10 মিনিটের মধ্যেই আপলোড করার কথা আর কি আমি করি সাধারণত। কিন্তু যদি এমন হয় যে এমন কোনো দিন এমন হতে পারে যে এটা এডিট করার দরকার আছে, ঠিক আছে, হয়তো আমি মাঝখানে কোনো একটা হয়তো দেখা যাচ্ছে যে 5 মিনিট কেটে দিব আর কি। হতে পারে যদি এমন কিছু করতে হয় তাহলে আপলোড করতে দেরি হবে। আদারওয়াইজ এটা 10 মিনিটের মধ্যে যদি হুবহু দেই তাহলে 10 মিনিট ম্যাক্সিমাম, 10 মিনিট 10-15 মিনিটের মধ্যেই তোমরা এটা ওই যে ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে ওই ড্রাইভে পেয়ে যাবা তোমরা। ঠিক আছে, কিন্তু যদি এটা এডিট করার দরকার হয়, কোনো অংশ কাটছাট করার দরকার হয়, তাহলে এডিট করার দরকার হলে একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে তোমরা হয়তো ওই সন্ধ্যার মধ্যে পাবা আর কি। ঠিক আছে, সব একদম সাথে সাথে পাবো না। ওকে, এই জন্য এটা দেখে আসবা, দেখে পরের ক্লাসে আসার আগে কিন্তু একটু দেখে আসতে হবে। আর এমনিতে তোমরা একটু দেখতে বাধ্য হবে আর কি, আমি একটু পরে আসছি এ প্রসঙ্গে। তো নেক্সট যেটা আছে যে সেটা হলো যে নেভার লিভ ইন দ্য মানে দ্য ক্লাস ইন দ্য মিডল, তুমি মাঝখানে আহ, উঠে যাও না আর কি। তো অনেকে আছে যেটা যে যেমন এটা সব অভিজ্ঞতা থেকে বলা আর কি, কারণ অত মোটামুটি 1.5 টাইম স্টার তো আমরা একটা টাইম স্টার ফুল এবং আর একটা কিছু অংশ প্রায় অর্ধেক এটা তো আমরা অনলাইনে করছি আর কি। তো যেমন কত টাইম স্টারে দেখাচ্ছে ক্লাসের মাঝখানে হঠাৎ আমি আমার মনে হলো যে কে কে আছে একটু দেখি আর কি। তো আমি খুব সিম্পলি জিজ্ঞেস করলাম যে আগের স্লাইডে আমরা কি করছি বা এই জাতীয়। এটা পরীক্ষা না, এমনি যা জিজ্ঞেস করা আর কি। তো আমি দেখলাম যে 50% স্টুডেন্ট নাই। হ্যাঁ, তারা এখানে শো করতেছে আছে, সেখানে তো লিস্ট দেখায় যে কারা আছে, তো এখানে শো করছে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে আসলে নাই। আমি জিজ্ঞেস করলাম যে আছে কিনা, নাই, কোনো রেসপন্স নাই। তার মানে এটাকে মানে জয়েন করে তারপরে সে জয়েন অবস্থাতেই চলে গেছে আর কি। তো সেক্ষেত্রে তুমি একদম মানে বের হয়েও চলে যেতে পারো, তো সমস্যা নাই তো। জয়েন করে থেকে তুমি দেখাচ্ছ যে আমি আছি কিন্তু আসলে নাই, এরকম 50% এখন 1-2 জনের সমস্যা হতে পারে। এখন যখনই এটা 50% স্টুডেন্টের হয়, তখন তো বুঝতে হবে যে আসলে এখানে মানে তারা বেশিরভাগ স্টুডেন্ট ক্লাস করছে না, এটাকে অন রেখে দিয়ে ঘুমাচ্ছে আর কি, বা অন্য কোনো কাজ করছে। তো তুমি এটা তোমার বেশি খারাপ লাগলে তুমি এখান থেকে করতে পারো। ঠিক আছে, তুমি সরাসরি এখান থেকে লগ আউট করেও চলে যেতে পারো, তো সমস্যা নাই। কিন্তু এখানে যদি থাকো তাহলে তোমার তো উচিত হচ্ছে যে এটা উপস্থিত থাকা আসলে। মানে এখানে শো করছে যে তুমি প্রেজেন্ট কিন্তু আসলে এখানে নাই। তো এটা করা উচিত না আসলে, কারণ আমি দেখছি না যে কাদের কি পড়াচ্ছি, তাই না? এখানে মানে যদিও মাঝে মাঝে 2-1 জন কোশ্চেন করো হয়তো, ভিডিওটা একেবারেই অফ। এখন কেউ কোনো কোশ্চেনই করছো না বা ভিডিও অন নাই, তাহলে তার পাসওয়ার্ড দিয়ে আরেকজন এখানে ঢুকছে কিনা আমি জানি না। ঠিক আছে, হয়তো এমনও হতে পারে যে তুমি মানে এটা খুব রেয়ার কেসে দেখা গেছে, এই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে মানে এরকম যে একটা এক্সাম্পল পাওয়া গেছে আর কি, যে পুরো টাইম স্টারটাই আরেকজনকে দিয়ে করেছে, পেইড আর কি। পেইড মানে বইটা একটা ছেলেকে ভাড়া করে নিয়ে এসে করাইছে মনে করো। তো তাকে পাসওয়ার্ড টাওয়ার্ড সব দিয়ে দেওয়া হয়েছে, সে পুরো কোর্সটা করছে, পরীক্ষা টরীক্ষা সেই দিছে, আমি কিছুই জানি না। ঠিক আছে, হয়তো আমাকে আই হ্যাভ টু পে, কিছু পে করতে হয়েছে হয়তো।
হ্যাঁ, তো এগুলো মানে খুব অস্থায়ী ব্যবস্থা হিসাবে আমরা হয়তো এত ডিপে এগুলো খোঁজাখুঁজি করি নাই আর কি। কিন্তু মনে রাখতে হবে যে এইভাবে তো তোমার ডিগ্রি নিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, যে তুমি এখানে একটা সাবজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কোনো ইনভলভমেন্টই নাই, তাহলে আহ, এটা তুমি শেষ করে কি করবা? কোনো লাভ নাই তো। ওকে, গ্রেড তো কিছুই না, গ্রেড একটা নাম্বার। তুমি যখন এটা পরবর্তীতে একটা কাজে লাগাতে যাবা কোথাও, তখনই ধরা খেয়ে যাবা। এই জন্য বলা হচ্ছে ক্লাস করলে পুরোটা করবা, মাঝে উঠে যাও না আর কি। ওকে, তাই তোমার নিজেরই অসুবিধা হবে। আচ্ছা, আরেকটা যেটা সেটা হলো যে আইসোলেট ইয়োরসেলফ ফ্রম অল আদার ডিস্ট্রাকশনস। তোমার এখানে আহ, চেষ্টা করবা যে একটু আলাদা, মানে রুমে যেখানে একটু নয়েজ টয়েজ কম বা সবার আসা যাওয়াটা একটু কম। মানে সব ক্ষেত্রে হয়তো হবে এটা বলছি না, কারণ হয়তো বাসার সিচুয়েশন সবার একরকম নাও হতে পারে। তারপরে যতদূর সম্ভব চেষ্টা করবো আর কি। আর স্পিকার ইউজ না করে তোমরা হেডফোনের সাথে মাইক্রোফোন এই সেটিংটা ইউজ করো আর কি, এটা বেটার। মানে স্পিকার অন করলে এটা ওই নয়েজটাও তোমার এখানে এখানে ঢুকে যাবে আর কি। অর্থাৎ যে যাই কথা বলুক ওটা স্পিকার দিয়ে বের হবে, ওইটাই আবার ঢুকে যাবে। ওকে, এটা মাইক্রোফোন ইউজ করা সবসময় ভালো। ওকে, তাই কনসেন্ট্রেশনও কিন্তু বেড়ে যাবে, মাইক্রোফোন ইউজ করলে কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আর অলওয়েজ সিট উইথ ডিপ কনসেন্ট্রেশন হোয়াইল ইউ আর ইন দ্য অনলাইন ক্লাস। ঠিক আছে, তোমার এখানে অনলাইন ক্লাসে যখন থাকবো খুব কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসগুলো শুনবা, তাহলে দেখবা যে তোমার অল্প সময়ে মাথার মধ্যে ঢুকে গেছে। আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু তোমার এটা মানে দেখা যাচ্ছে আবার এটা দেখতে হবে। এমনিতেও হয়তো লাগবে, কিন্তু তোমার এখানে পুরোটা দেখা নাও লাগতে পারে, তো টেনে টেনে দেখলে আর কি যে কোন জায়গায় সমস্যা আছে। আর তুমি যদি প্রথম থেকে এমন হয় যে তুমি পুরো ক্লাসটা এখানে ঠিকমতো করছো না, তাহলে পরে তোমার পুরোটাই আবার রিপিট করা লাগবে। এই জন্য বলা হচ্ছে যে একটু ডিপ কনসেন্ট্রেশন দিয়ে, ঠিক আছে, তোমরা একটু এগুলো একটু দেখো আর কি। আচ্ছা, ক্লাসের বাইরে, দ্যাট ইজ এই যে আমরা যে অনলাইন যে ক্লাস নিচ্ছি, ক্লাসের বাইরে কিছু কাজ আছে আমাদের। সেটা হলো যে এক নম্বর হলো যে টেক কাউন্সিলিং রেগুলারলি ফ্রম কোর্স টিচার ইফ ইউ ফেস এনি ডিফিকাল্টি। তো এইটা ক্লাস মানে কাউন্সিলিং আওয়ার যেটা বলা হয়েছে, ঠিক আছে, প্রতি মানডেতে সন্ধ্যা 6টায় ওখানে তোমরা তোমাদের সমস্যাগুলোর কথা বলতে পারবা। প্লাস প্রবলেম যেগুলো আমি করাবো ওইগুলোও কিন্তু বা কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবো আর কি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে ক্লাসের বাইরে যখন থাকবো চেষ্টা করবো যে অলওয়েজ নোটিশ বোর্ড এবং ইএলএমএস রেগুলারলি চেক করা, কোনো নোটিশ আছে কিনা, কোনো অতিরিক্ত ম্যাটেরিয়াল দেওয়া আছে কিনা। ঠিক আছে, এগুলো নির্দিষ্ট টাইমে তোমরা কালেক্ট করে ফেলবা আর কি। হ্যাঁ, তা না হলে হয়তো দেখা যাচ্ছে যে তুমি কোনো একটা স্পেশাল কোনো কিছু মিস করে ফেললে, এমন হতে পারে আর কি। তো যাতে না হয় এই জন্য আমরা এটা চেষ্টা করবো আর কি। আচ্ছা, এখানে তার যেটা বলা হচ্ছে যে মেক স্মল স্টাডি গ্রুপস ফর স্টাডি। ঠিক আছে, এটা রিডিউস ফর স্টাডি টাইম। এখানে কিন্তু এখন যে সিচুয়েশন, তাতে তোমরা অনলাইনে স্টাডি গ্রুপ তৈরি করতে পারো আর কি। তো 3 জন 4 জন মিলে আহ, যে কোনো স্টাডি গ্রুপ তৈরি করো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে আর কি। ঠিক আছে, সেটা হলো যে ডু নট মিস ইউজ। ঠিক আছে, ডু নট মিস ইউজ স্টাডি গ্রুপ ইন এক্সাম। তোমার একটা জিনিস দেখো যে গত সেমিস্টারে একটু লুকোচুরি ছিল, মানে একটু লুকাই টুকাই করতে আর কি। এই সেমিস্টারে একেবারে আজান দিয়ে লাগছে, অমুক গ্রুপে দলে দলে যোগ দিন, অমুক মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, অমুক সাবজেক্টের কে আছে আসো। তো এখানে এটা নেচার দেখেই বোঝা যায় উদ্দেশ্যটা একেবারেই সৎ না। সবাই এমনিতেই বুঝতে পারছো আর কি আমি কি মিন করছি। তুমি যদি একটা এরকম 3 4 জন মিলে বা কয়েকজন মিলে একটা মেসেঞ্জার গ্রুপ খোলো, যে সপ্তাহে একদিন বসলে ওকে কত 2টা ক্লাসে স্যার কি কি করাইছে ওগুলো একটু আসো আলোচনা করি। একজন পারলো না আরেকজন বোঝাই দিল, বা কনসেপ্ট গুলো ক্লিয়ার করলো, বা প্রবলেম গুলো আবার করলো। ঠিক আছে, এটা এটা হতে পারে। কিন্তু আমার মনে হয় না যে এই কারণে মানে এত মানে মানে এত বেশি বেশি মেসেঞ্জার গ্রুপ খোলা হচ্ছে। ঠিক আছে, তুমি মেসেঞ্জার গ্রুপ খোলো, অসুবিধা নাই, তোমার রেগুলার স্টাডি করো। বা তুমি একটা জুমে কয়েকজন মিলে বসে রেগুলার স্টাডি করো, তোমার প্রবলেম গুলো দেখো। ঠিক আছে,
কিন্তু এখানে কোনো স্টাডি গ্রুপ নাই, কিছু নাই, শুধু পরীক্ষার সময় সব একসাথে বসে ওটাকে ইউজ করা। ঠিক আছে, ম্যাক্সিমাম, ঠিক আছে, ক্ষেত্রে এটা হচ্ছে উদ্দেশ্য। তো তোমার উদ্দেশ্য যদি অনেস্ট হয়, টিচারকে অ্যাড করো। ঠিক আছে, তোমার মানে তোমার একটা কনসাল্ট করে প্রবলেম সলভ করতে চাও, নিজেদের সমস্যাগুলো সলভ করতে চাও, তাই টিচারকে অ্যাড করো। ঠিক আছে, তাহলে টিচারও তোমাদের সাথে থাকলো, যে তোমার এখানে কোনো সমস্যা হলে টিচার সাথে সাথে ওখানে বসে সলভ করে দিল। না, আমি আমার সাবজেক্টের কথা বলছি না, আমি তো ইন জেনারেল বলছি আর কি। এটা দেখবা কেউ রাজি হবে না, কারণ এটা উদ্দেশ্য সৎ না আর কি। এই জন্য আমি বলছি যে তোমরা ছোট ছোট স্টাডি গ্রুপ করো, বা বড় হইতে পারে, সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে যে এটা হচ্ছে তোমার স্টাডি পারপোজে ব্যবহার করবা। আর যদি সেরকম কিছু ধরা পড়ে, যেমন গত সেমিস্টারের একটা সাবজেক্টের মানে অন্য আরেকটা সাবজেক্ট, অন্য আরেকটা টিচারের, ঠিক আছে, এটার ই হলো যে তোমার এক্সাম্পল হলো যে তার ফাইনালে প্রত্যেকটা স্টুডেন্ট 25-25 পেয়েছে, এভরি স্টুডেন্ট। ঠিক আছে, আমি বলছি না যে ওটা অস্বাভাবিক, কিন্তু সন্দেহজনক তো অবশ্যই। কোশ্চেন দিয়ে দিলেও 25-25 পাবে না যদি ক্লাসরুম পরীক্ষা হয়। ঠিক আছে, কারণ ওখানে তো দেখে লেখার মানে কোন কাগজ দেখে লেখার সুযোগ নাই। তুমি কোশ্চেন পাইলেও তো কোশ্চেনটা তোমার বাসায় সলভ করে আসতে হবে, তারপরে তুমি পরীক্ষা হলে এসে ওই সলিউশনের রেজাল্টটা যা সলভ করে আসছো ওইটা পরীক্ষার খাতায় লিখবা। কিন্তু এখানে যেটা হচ্ছে যে মানে আরেকজনেরটা হবু লাইন বাই লাইন তুলে দিলে, ঠিক আছে, ওইটা দেখা যাচ্ছে যে মানে হয়তো যদি কারেক্ট হয় তাই তুমি পেয়ে গেলে আর কি। হ্যাঁ, তো এই জন্য যেটা বলা সেটা হচ্ছে এরকম কোনো কেস, এরকম যদি কোনো মানে হিন্টস পাওয়া যায় যে তোমরা আসলে এরকম কিছু করছো, তাহলে কিন্তু কোশ্চেন এমন হবে এই যে তোমার ওইখানে ওই গ্রুপে বসেও কোনো লাভ হবে না। গত সেমিস্টারের ফাইনালের কোশ্চেনটা ওরকম করছিলাম আমি, কারণ ওইটা কিন্তু আসলে আমার উদ্দেশ্য ছিল না ওইটা করা। কারণ আমি সবসময় সহজ সরল কোশ্চেন এই সাবজেক্টে বিশেষ করে করতে পছন্দ করি আর কি। ফাইনালে ওটা দেওয়া যায় নাই, তার কারণ হচ্ছে যে মিড পর্যন্ত বা মিডের পরে অন্য ক্লাস টেস্ট বা অ্যাসাইনমেন্টে দেদারসে কপি করছে স্টুডেন্টরা। হ্যাঁ, তা এরকম যদি কপি পাওয়া যায় তাহলে কোশ্চেন কঠিন হয়ে যাবে। আদারওয়াইজ কোশ্চেন হবে একদম ইজি, একদম ইজি হবে, শুধু হয়তো যা করাবো ওইগুলোই আসবে, ডাটা টাটা চেঞ্জ থাকবে, কিছু অল্প কিছু ডাটা চেঞ্জ থাকবে, একদম পুরো অঙ্কের ভাষাটাই চেঞ্জ। কঠিন ছিল না কিন্তু কোশ্চেন, কিন্তু যেহেতু মানে একদম সরাসরি লাইন বাই লাইন কোনো ওয়ার্কবুক বা কোনো বই থেকে আসে নাই, এই জন্য বেশ কিছু স্টুডেন্ট ধরা খাইছে আর কি। তো এইটা আমাদের স্টুডেন্টদের নেচারের উপরে কিন্তু অনেক সময় ডিপেন্ড করে। স্টুডেন্টরা যেহেতু মানে দেদারসে কপি করছে, এই জন্য কোশ্চেন কঠিন হয়ে গেছে। কপি করলেও যাতে লাভ না হয়, এরকম কিছু এই সাবজেক্টে করা খুবই সম্ভব। ঠিক আছে, আবার কিছু কিছু টেকনিক তো আছে যেটা আমরা সবাই জানি, এখন তো সব ওপেন হয়ে গেছে। কোশ্চেনটাকে কপি করে এটা গুগলে বসাই দিলে কিন্তু এক্স্যাক্টলি ওই কোশ্চেনটার আনসার চলে আসে, অথবা ওইটার কাছাকাছি আনসার চলে আসে আর কি। তো এমন হয়তো হতে পারে যে তুমি সার্চ দিয়েও লাভ হবে না, একদম পুরো সার্কিট কার্কিট একদম ঘোরায় টোরায় বদলাই দেওয়া হবে, হতে পারে আর কি। তো সাধারণত আমরা এটা করতে চাই না, যে একেবারে কোথাও কোনো রেফারেন্স পাবা না, এটা আমরা করতে চাই না। কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যদি মানে এরকম খুব গণহারে কপি করে, তাহলে হয়তো অনেক সময় আমরা এটা করতে বাধ্য হই। তো এই সাবজেক্টে এটা মানে এটা চেষ্টা করবা না আর কি। তুমি এটা গ্রুপে থাকো কোনো অসুবিধা নাই, তোমাদের এটা সৎ কাজে লাগাও। ঠিক আছে, তোমরা এখানে সলভ করো, একজন আরেকজনকে হেল্প করো, একটা কোশ্চেন না বুঝলে করে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু এই কাজটা পরীক্ষার সময় করা যাবে না। ঠিক আছে, কারণ পরীক্ষার সময় এটা কিন্তু আসলে তোমার পরীক্ষা। আর এই গ্রুপ অফ স্টুডেন্টস আছে যারা এমনিতে কিন্তু খুব ভালো স্টুডেন্ট, তারা এমনিই 4 পায়। হ্যাঁ, ঠিক আছে, এমনিই 4 পাবে তারা। এখন দেখা যাচ্ছে যে তুমি হয়তো অন্যকে হেল্প করতে যেয়ে মানে কপির দোষে দুষ্ট হয়ে গেলে আর কি, তাতে কি হবে সেটা হচ্ছে যে ক্ষতিটা সবচেয়ে তোমার বেশি হবে। যে এমনিতেই ফেল করতো, কপি করার কারণে ফেল করছে, তার কিছু যায় আসে না, কিন্তু তোমার পর পর কথা ছিল তুমি ফেল করে গেলে, কারণ তোমার খাতার উপরে কপি লেখা। তো সেক্ষেত্রে কিন্তু তোমার এটা এটা কোনো কিছু দিয়েই তুমি কিন্তু এটা মানে পোষাইতে পারবে না পরে। তো তোমার, কারণ তুমি তো এমনি নর্মালি ক্লাসরুমে পরীক্ষা দিলেই 4 পাইতে, কিন্তু তুমি করছো কি অন্য আরেকজনকে হেল্প করতে যে তোমার নিজের ক্ষতি করছো আর কি। তো এরকম বেশ কিছু স্টুডেন্ট হয়তো অতীতেও করছে আর কি, যে সাধারণ অবস্থায় সে 4 পাইতো, কিন্তু অন্যকে হেল্প করতে যে সে ফেল করে গেল, কারণ উপরে কপি লিখে দিলেই তো ফেল। ওকে,
তাহলে এই জন্য চেষ্টা করবা যে তোমার এখানে যে মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার কোনো দরকার নাই। নিজের ভালোটা একটু বুঝে শিখবো আমরা আর কি। আর এমনিতে যদি তুমি একদম অনেস্ট থাকো, কোথাও কোনো কপি নাই বা যে কোনো মানে একদম অনেস্টলি করছো, কিন্তু ফাইনাল রেজাল্টের সময় হয়তো কিছু মার্ক তোমার দরকার, তো আমরা চেষ্টা করি ওইটা মেকআপ করে দেওয়া আর কি। ঠিক আছে, যে এমনিতে তুমি যোগ করে দেখো যে হয়তো তোমার টোটাল মার্ক যা পাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি পাবা, হয়তো বেশ কিছু নাম্বার তোমার এমনি বুঝতে পারো না কোথা থেকে আসলো আর কি। ঠিক আছে, কিন্তু তোমার যদি মনে করো কপি করো এবং তোমার এরকম কোনো সমস্যা থাকে, তাহলে দেখবা যে ওই মার্কগুলো পাবা না, তো যার ফলে তোমার এক্সপেক্টেড গ্রেড নাও আসতে পারে। যাক, এই যে স্টাডি গ্রুপ সম্পর্কে কথা বলতে যে আমি এই কথাগুলো মেইনলি বললাম আর কি। এই যে এটা মানে এক্সামের ক্ষেত্রে এটা মিস ইউজ করবা না আর কি। তোমার একটু কম থাকলে ওটা আমরা দেখবো, সমস্যা নাই। ঠিক আছে, তোমার হয়তো দেখছো যে ওকে কম পাচ্ছি, তো ঠিক আছে ফাইনাল পর্যন্ত তুমি কন্টিনিউ করো। যদি দেখা যায় যে তুমি কোথাও কপি করো, অনেস্ট ছিলে, বা টিচার ধরতে পারে না যে কোথাও কোনো কপি টপি করছো কিনা, অর্থাৎ তোমার মানে কোনো কপি স্পটটা নাই, তাহলে ডেফিনেটলি ইউ উইল গেট সাম এক্সট্রা মার্কস। এটা আগেও পাইছো, সামনেও পাবা, কিন্তু ইউ হ্যাভ টু প্রুভ যে তুমি অনেস্ট। আচ্ছা, তো আমরা এখানে যেটা এরপরে খুব সহজ একটা জিনিস, যে তোমার ক্লাস নোটটা রেগুলারলি দেখবা। এটা এমনিতেও দেখতে হবে, আমরা সামনে কিছু কথা বলবো, সেটা নিয়ে বোঝা যাবে আর কি। তো এখানে কোর্স লার্নিং আউটকাম, কোর্স লার্নিং আউটকাম হচ্ছে এখানে 5টা। তো শুধু এই কোর্সটা শেখার পরে আমরা যা শিখবো সেটাকে বলে কোর্স লার্নিং আউটকাম। আর পুরো ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে আমরা যেটা মানে কি জানতে পারছি, আমাদের কি অর্জন হচ্ছে, সেটাকে বলে প্রোগ্রাম আউটকাম। তো প্রোগ্রাম আউটকাম তো ফিক্সড 12টা, ওয়াশিংটন অ্যাকর্ডে যেটা, এটা হলো 12টা প্রোগ্রাম আউটকাম আছে। তো এখানে ওই পুরো 140 বা 142 ক্রেডিটের মধ্যে সব মিলাই তোমাকে এই 12টা আউটকাম অ্যাচিভ করতে হবে। তো নির্দিষ্ট একটা সাবজেক্টে 12টা আউটকাম আসবে না, ওইটা একটা বা দুইটা বা বড় তো 3টা আসতে পারে। যেমন আমাদের এই কোর্সে এটা একটা কোর কোর্স, এখানে মাত্র 2টা আউটকাম আমরা এখানে অ্যাচিভ করেছি। তো আমাদের হলো PO1 আর PO2, এটাকে বলে প্রোগ্রাম আউটকাম। তো PO1 হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ, আর PO2 হচ্ছে প্রবলেম অ্যানালিসিস। টোটাল 12টার লিস্ট হচ্ছে যে অফিসিয়াল যে কোর্স আউটলাইন বা কোর্স সিলেবাস, যেটা অলরেডি আমি LMC দিয়ে দিছি ওইটা। তো ওইখানে টোটাল 12টারই উল্লেখ করে দিছি শেষে, হ্যাঁ, কোর্স আউটলাইনের শেষের দিকে আর কি। বা বিভিন্ন জায়গায় বা তুমি সার্চ দিয়েও বের করে ফেলতে পারো। এই 12টা আউটকাম কিন্তু ইঞ্জিনিয়ারিং মানে পড়ার মূল উদ্দেশ্য। তো নির্দিষ্ট একটা সাবজেক্টে তো কোনোভাবেই 12টা আসবে না। হ্যাঁ, তো ওইটা হচ্ছে প্রজেক্ট, তারপরে মনে করে ফাইনাল ইয়ারের থিসিস, তারপরে বিভিন্ন ল্যাবের প্রজেক্ট, এগুলো সব, তারপরে মনে করো থিওরিটিক্যাল ক্লাসগুলি, এই সবগুলো একসাথে করে 12টা আউটকামই একটা স্টুডেন্টকে অ্যাচিভ করতে হয় বিফোর গেটিং হিজ অর হার BSc ডিগ্রি। তো আমরা এই কোর্সে এই 2টা আউটকাম অ্যাচিভ করবো। আমাদের একটা হলো PO1 আর একটা হলো PO2। তো PO1 হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং নলেজ, আর PO2 হচ্ছে যে প্রবলেম অ্যানালিসিস। ওকে, আর এখানে 5টা কোর্স, এই শুধুমাত্র এই কোর্সটা শেষ করলে এই 5টা আউটকাম আমাদের হবে। তো সেখানে এখানে তো বিস্তারিত পড়লে পুরোটা বুঝতে পারবো না, আমি এমনি জাস্ট সিম্পল হিন্ট দিচ্ছি আর কি। এখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স সম্পর্কে জানবো, ঠিক আছে, ম্যাগনেটোস্ট্যাটিক্স সম্পর্কে জানবো, ম্যাক্সওয়েলস ইকুয়েশন সেট বলে একটা টার্ম আছে, যেটা সলভ কিভাবে করতে হয় এটা আমরা শিখবো, প্লেন ওয়েভ প্রপাগেশন এবং এটার কিছু অ্যানালিসিস আছে। আরেকটা হলো যে ওয়েভ রিফ্লেকশন অ্যান্ড ট্রান্সমিশন, এটা নিয়ে একটা কিছু একটা টপিক বা চ্যাপ্টার আছে আর কি। তো এই মোটামুটি এই 5টা হলো আমাদের মানে লার্নিং আউটকাম। তো এটা ডিপে এখন ঢুকে যাচ্ছে না, আমি এমনি উল্লেখ করলাম আর কি। এটা প্রত্যেকটা যখন যেটা আমরা পড়বো তখন বিস্তারিত আলোচনা করব। ওকে, আই থিঙ্ক পরপর যদি কোর্সটা ঠিকমতো প্রতি ক্লাসে নির্দিষ্ট সময়ে তোমরা উপস্থিত থাকো এবং পুরোটা শেষ করো, তাহলে এটা সহজ। ঠিক আছে, এবং আমার অভিজ্ঞতা বলে যে অন্য সাবজেক্টের চেয়ে এই সাবজেক্টে কিন্তু স্টুডেন্টের পারফরমেন্স ভালো। এটা এই কারণে এর শুরু থেকে সতর্ক থাকে, কারণ এটা একটা নর্মালি একটা আছে, ঠিক আছে, একটা সবাই এটা এমনিতে ধারণাই করে নিয়েছে যে ইউনিভার্সিটির পুরো ইউনিভার্সিটির যত কোর্স আছে, যদি কয়েকটা কঠিন কোর্সের নাম বলা হয় তাহলে তার মধ্যে এটা একটা। তবে আমার অভিজ্ঞতা বলে যে অন্য অনেক সাবজেক্টের চেয়েও এইটাতে কিন্তু স্টুডেন্টের পারফরমেন্স ভালো দেখছি আমি।
এটা কারণ যেটা বললাম যে এটা শুরু থেকে সতর্ক থাকে যে ওকে কঠিন সাবজেক্ট, তাহলে একটু সময় বা বেশি দিতে হবে আর কি, বা কোশ্চেন করার সময় আমরা অত কঠিনে যাই না আর কি, সাধারণত যাই না। ঠিক আছে, যে মানে কোশ্চেন গুলো অত একটু লিবারাল বা সহজ করার চেষ্টা করা হয়। তো মনে রাখবো যে ক্লাসরুমে পরীক্ষা দেওয়ার চাইতে অনলাইনে পরীক্ষা দেওয়ার সময় একটু সেন্সটা বেশি হইতে পারে। কারণ ক্লাসরুমে পরীক্ষা দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে বই থেকে হুবহু তুলে দেওয়া হয়, কিন্তু এখানে হুবহু দিলে তো একদম তোমার এখানে সলিউশন ম্যানুয়াল থেকে হুবহু লিখে দিবা। তো এটা আমার উদ্দেশ্য না। ঠিক আছে, যে তুমি একদম সবাই 25-এ 25 বাবা কিছু না জেনেই, তোমাকে তো অবশ্যই কিছু জানতে হবে আর কি। ওকে, এবং আমি যেগুলো বলছি অ্যাটলিস্ট এতটুকু জানতে হবে। এটা তোমার 100% জানার জন্য তো তোমাকে অবশ্যই প্রচুর সময় দিতে হবে। তো আমি যেটা বলছি এটার 100% বা তার কাছাকাছি জানলেই হবে। ওকে, তো এইটা তোমার যদি মনে করে যে মূল জিনিসটা আয়ত্ত করতে যাও তাহলে বহুদিন সময় লাগে। কারণ আমি তো মোটামুটি এখানে 12 ইয়ার্স মনে করে এটা পড়াচ্ছি আর কি। তো এরই মধ্যে প্রায় মনে করো যে 48 বার মতো মনে হয় এটা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, প্রতিটা সেমিস্টারে আমি নেই আর কি, মনে করো প্রায়। তো এই জন্য এরপরেও প্রতিদিনই কিন্তু প্রতিবারই কিন্তু নতুন নতুন কিছু ইনফরমেশন আসে। আর এমন না যে তোমার এখানে 12 বছর আগে যা পড়াইছি হুবহু এই জিনিসটা এখনো পড়াতে হবে, তা না। এটার কারণ আছে, কারণটা হলো যে মানে ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং র্যাপিডলি। তো আমার আজকের ক্লাস থেকে কালকে ক্লাসের মধ্যে যদি নতুন কোনো কিছু ইন্টারনেটে চলে আসে বা নতুন কোনো বইয়ে নতুন কোনো কনসেপ্ট আসে, ডেফিনেটলি আই উইল অ্যাড, দেখবে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মানে চেঞ্জ হয়ে ওটা নতুনটা কিন্তু ইনক্লুড হয়ে যাবে। মানে আমার উদ্দেশ্য হচ্ছে যে আপ টু ডেট রাখা। আর ওই 10-12 বছরের জিনিসটা হুবহু এখানে এনে দেওয়া এটা কখনোই হবে না। অবশ্যই প্রতিবার কিছু না কিছু চেঞ্জ হয়, মেজর চেঞ্জ নাও হইতে পারে, কারণ আমাদের তো সিলেবাসে একটা রিটেন টপিক আছে, সুতরাং এখানে হয়তো মেজর চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ কিছু না কিছু হয়। এই জন্য এটা মোটামুটি আগের টাইম স্টার গুলাতে যা আমরা করছি হয়তো এটা গাইডলাইন হতে পারে, কিন্তু হুবহু হবে না অবশ্যই, কিছুটা চেঞ্জ সব জায়গায় থাকবে আর কি। তো এটাকে আমরা বলছি যে কোর্স লার্নিং আউটকাম এবং তার করসপন্ডিং যে প্রোগ্রাম আউটকাম সেটা নিয়ে কথা বললাম। আচ্ছা, টপিক আউটলাইন হচ্ছে যে আমরা এখানে কি কি পড়বো। এখানে এই পাঁচটা আসলে 5টা চ্যাপ্টারের নাম। ঠিক আছে, 5টা চ্যাপ্টারের নাম আর কি। তো আমরা যদি প্রথম চ্যাপ্টারটা দেখি, এটা হলো যে ভেক্টর অ্যানালিসিস অ্যান্ড ভেক্টর ক্যালকুলাস। এটা মূলত এটা হলো রেভিশন। এটা রেভিশন মানে হলো এটা তোমার ম্যাথ থেকে আসবে। এটা রেভিশন, ওকে, ফ্রম, এটা হলো ম্যাথ 2109। তো সবাই এটা কিন্তু করে আসছো বলে এটা নিতে পারছো, কারণ এটা হয়তো তোমরা অবশ্যই শেষ করছো সবাই আর কি, এমন কেউই নাই যে এটা শেষ না করে ইলেকট্রোম্যাগনেটিক্স নিতে পারছো। আচ্ছা, এইখান থেকে এই কোর্সে কোনো কোশ্চেন থাকবে না। হ্যাঁ, কিন্তু কারণ কিন্তু আউটকামের কোর্স আউটকামের মধ্যে কিন্তু ওই তোমার ভেক্টর অ্যানালিসিস ভেক্টর ক্যালকুলাস নাই। কিন্তু এটা জানা না থাকলে বাকি চ্যাপ্টারগুলো একটাও করতে পারবে না, কারণ সবগুলো চ্যাপ্টারেই এটা ভেক্টর অ্যানালিসিস এবং ভেক্টর ক্যালকুলাসের ফর্মুলাগুলো এবং এটার বেসিক গুলো লাগবে। এই জন্য আমরা করবো কি, রিভিশনের মতো করে প্রথম 3-4টা ক্লাস, ঠিক আছে, আমরা এটা ভেক্টর অ্যানালিসিস এবং ভেক্টর ক্যালকুলাস থেকে নিয়ে নেব। এটা আসলে রিভিশন। ঠিক আছে, যে আমরা মানে এই যে ম্যাথ 2109 থেকে এটা একবার পড়ছি, তো ওই জিনিসটা আবার একটু, যেহেতু উনি ম্যাথের টিচার করেছেন হয়তো, তো এখন যেহেতু এটা একটু মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হবে এখন ইউজটা, এই জন্য গতানুগতিক যে ম্যাথে যা করছো ওটা তো ফর্মুলা হিসাবে আসবে, কিন্তু ওটা কিভাবে ইউজ করতে হয় ওইটা কিন্তু ভালো মতো শিখতে হবে আমাদের। এই জন্য পুরা ম্যাথ না, যে অংশটা আমার এই সাবজেক্টে লাগবে ওই অংশটা আমি একটু রিপিট করব প্রথম 3-4টা ক্লাস। সেই জন্য বলা হচ্ছে এটা রিভিশন ফ্রম ম্যাথ 2109 অথবা ম্যাথ 201। আর বাকি 4টা হচ্ছে আমাদের সিলেবাস। ঠিক আছে, যে এই 4টা, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল সিলেবাস। আর উপরটা থেকে কোনো কোশ্চেন থাকবে না, কিন্তু ওইটা না পড়লে পারা যাবে না, এই জন্য ওইটা পড়তে হবে। তো এইটা হলো সিলেবাস। আর আমাদের যে কোর্স অফিসিয়াল কোর্স আউটলাইন যেটা আছে, ওই কোর্স আউটলাইনটা থেকে মানে জাস্ট সব এখানে ডিটেল ব্যাকগ্রাউন্ডটা লিখে দেওয়া আছে। আমরা শেষের দিকে এটা এই প্রেজেন্টেশন শেষ করে আমরা কোর্স আউটলাইনে যেতে পারি আর কি, এবং দেখবো যে কোন দিন কোনটা করা, ওইখান থেকে আবার একটু দেখাই দেওয়া আর কি। আসছি সে প্রসঙ্গে আমরা পরে আসবো।
আচ্ছা, আর এখানে বলা হচ্ছে যে ফর টপিক ওয়াইজ ডিটেল আউটলাইন আমরা অফিসিয়াল কোর্স সিলেবাস যেটা অলরেডি এলএমএস এর যেটা দিয়েছি ওটা নিয়ে আলোচনা করব। সো আই থিঙ্ক সমস্যা হবে না। আচ্ছা, অ্যাসেসমেন্ট মেথড যেটা সেটা হলো যে এখানে আহ, একটু আমাদের এই সময় যে অনলাইনে ক্লাস যতদিন হবে ততদিন এইটা একটু আলাদা, কিন্তু আমরা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের উপর একটু বেশি জোর দিচ্ছি আর কি। মানে প্রতিদিন যেটা করা হবে বা ওইগুলো যেমন হোমওয়ার্ক, তারপর মনে করো ক্লাস টেস্ট, এগুলোর উপরে মার্ক বেশি। আর মিড এবং ফাইনালের ওয়েটেজ কমাই দেওয়া হয়েছে। ওকে, এবং ক্লাস টেস্টে এখানে অপশনও আছে, তো তোমাদের জন্য সুবিধা হবে। হয়তো অফিসিয়ালি বলা হয়েছে 5টা থেকে 3টা নিতে, সুতরাং এখানে তো তোমার কোনোটাতে খারাপ করলে অপরটাতে ভালো করার সুযোগ আছে। এই ক্লাস টেস্টে মার্ক বেশি থাকা এই জন্য ভালো, তোমাদের একটা ওভারঅল মার্ক উঠাতে হয়তো একটু তোমার ফাইনাল এবং মিডের উপরে চাপটা কমে যাবে। ওকে, তো এই জন্য দেখা যাচ্ছে মিডে 0 পাইলেও পাস করার সম্ভাবনা অনেকের থাকবে। এই জন্য টেকনিক্যালি এখানে চাপটা কমায় দেওয়া হয়েছে আর কি। এটা কিন্তু অস্থায়ী ব্যবস্থা, মনে রাখতে হবে। ঠিক আছে, যেটা আহ, যখন আমরা ক্লাসরুমে ফিরে যাব তখন নিশ্চয়ই এই মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকবে না। তো ক্লাস টেস্টে 40%, তো হোমওয়ার্ক আর ক্লাস পার্টিসিপেশন মিলে 15, তার মানে হলো যে এখানে 5% আমরা সাধারণত অ্যাটেন্ডেন্সের জন্য দেই, আর 10% এটা হলো অ্যাসাইনমেন্ট। ওকে, আর এখানে আমরা প্রথম 2টা সিও, ঠিক আছে, এটা আমরা মিডের আগে অ্যাসেস করে ফেলবো, আর পরের 3টা হচ্ছে মিডের পরে। আচ্ছা, গ্রেডিং পলিসি আই থিঙ্ক এটা নিয়ে সময় দেওয়ার কিছুই নাই। হাইয়েস্ট গ্রেড হচ্ছে 90% আর লোয়েস্ট হচ্ছে 55%। তো অনেকে আছে যারা শুধু পাস করতে চাও, একটু মানে তোমার এটা মার্জিনটা একটু দেখে রাখো আর কি। তোমাকে পাস করতে গেলে কিন্তু 55 পেতে হবে মিনিমাম। ওকে, সুতরাং সেইভাবে একটু পড়ালেখা খুব কঠিন ব্যাপার না, একেবারে সহজ। আর 90 পাইতে গেলে কিন্তু অবশ্যই একটু মানে একটু সেইভাবে পরিশ্রম করাটা, এমন জানো যারা 90 রেগুলার পাও তারা জানো যে কিরকম পরিশ্রম করতে হয়। সবকিছুই করতে হবে তোমাকে আসলে ভালো করে। অ্যাটলিস্ট আমি যেটা বলছি এগুলোর মধ্যে সবকিছু একটু ডিটেল করবো, তাহলে একেবারেই কঠিন হবে না। তো আগে তো পেয়ে দেখাইছো যারা অনেকে, তারা তো এমনিই জানো কি করতে হবে। ওকে, তো এই তো মোটামুটি কথা। তাহলে এটা হলো আমাদের গ্রেডিং পলিসি। আচ্ছা, টেস্ট পলিসি নিয়ে কথা বলছি আমরা। টেস্ট পলিসির মধ্যে প্রথম হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট কিন্তু আসলে আমার দেওয়ার ইচ্ছা হচ্ছে 4টাই, কিন্তু ডিপার্টমেন্ট থেকে বলছে এখন একটু এই সময়টাতে একটু কমাই দিতে আর কি। এই জন্য আমরা এটা এখানে পর কেটে আমি 2 বানাই দিচ্ছি আর কি। সো দিস ইজ 2, 2টা অ্যাসাইনমেন্ট হবে আর কি সব মিলাই। ওকে, সো 2 অ্যাসাইনমেন্টস, আর এভারেজ হবে ওই 2টা অ্যাসাইনমেন্টেরই এভারেজটা আমরা কাউন্ট করবো আর কি। ওকে, আর অ্যাসাইনমেন্ট বা যে কোনো ক্লাস টেস্ট কপি করা যাবে না। তো করলে কিন্তু কি হবে এটা তুমি মানে যখন এটার এফেক্ট দেখবো তখন বুঝতে পারবা। মানে এটা করবা না কখনো, এটা বলা হচ্ছে করবো না, বাস এটা আর করা যাবে না আর কি, নিষিদ্ধ। আর এখানে কিন্তু জিরো টলারেন্স, কিছু করার থাকবে না তখন আর কি। ওকে, তো 2টা অ্যাসাইনমেন্ট টোটাল দেওয়া হবে, 2টার মধ্যে অ্যাভারেজ কাউন্ট করব। ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট হচ্ছে অফিসিয়ালি 5টা কথা বলছে আর কি। তা আমি একটা বেশি নিব 6টা, এবং ঠিক 6টা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা। মিডের আগে 3টা হবে, মিডের পরে 3টা। তো মিডের আগে হচ্ছে 5ম ক্লাসে, 9ম ক্লাসে এবং 12তম ক্লাসে, মানে ইকুয়ালি যেরকম হয় আর কি সাধারণত। ওকে, তো এটা 3টা হয়ে গেল, এবং ফাইনালি ঠিক একই রকম ভাবে 3টা। তো এটা বলে দেবো ক্লাস টেস্ট নেওয়া হবে তখন বলে দেওয়া হবে, তার আগে ক্লাসে বা 2-1টা ক্লাসে বলে দেওয়া হবে, বা প্রয়োজন হলে এলএমএস এ নোটিশ দেবো, রেগুলার দেখলেই হবে। আচ্ছা, মিড আর ফাইনাল যেটা আছে সেটা মিড টার্ম এবং ফাইনাল টার্ম। ঠিক আছে, এটা যেন অবশ্যই আমরা ওপেন বুক এবং ওপেন নোট করব। নোটটা তোমরা আগে থেকে যদি রেডি রাখো তাহলে সামনে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। আর একটা স্ট্রিক্ট আয়রন রুল একদম এটা, ঠিক আছে, যে তুমি অন্য কোনো তোমার ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তুমি এখানে ইন্টারনেট দেখো কোনো অসুবিধা নাই, বইপত্র খোলো, ক্লাস নোট দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ করবে না। ঠিক আছে, যদি একরকম হয়ে যায় তাহলে কিন্তু দুইজনই বিপদে পড়বা, যে 2 জায়গায় একই রকম একই প্যাটার্নের ভুল। ঠিক আছে, কিন্তু স্ক্রিনশট দিয়ে লাভ হবে না। যে তুমি এক জায়গা থেকে তুলছো যে স্যার এই যে এই এখানে এইভাবে করা ছিল এই জন্য তুলছি আর কি। তো ঠিক আছে, ওখানে করা ছিল তুমি তুলছো, কিন্তু আরেকজনেরটা একরকম হয়ে গেলেই ধরে নিতে হবে যে যে মানে ওইটা আসলে কপি। কপি কেমন হবে, যেমন এটা একরকম, এই যে তুমি এমন কোনো জায়গা থেকে তুলছো যেখানে হয়তো ভুল আছে, কিন্তু তুমি ভুল সহ তুলে ফেলছো, তোমার আরেকটা ফ্রেন্ডও ভুল সহ তুলছে, তার মানে এটা কিন্তু কপি।
ওকে, সেকেন্ড হলো যে তোমাকে যে ডাটা দিয়ে করতে বলা হয়েছে তুমি ওই ডাটা দিয়ে করো নাই। এটা তুমি হয়তো দেখা যাচ্ছে যে আগের কোনো এক জায়গায় করা ছিল বা কোনো সলিউশন ম্যানুয়াল হোক বা যে কোনো এক্সাম্পলে হোক করা আছে, হয়তো আমি এক্সাম্পলটা পরীক্ষায় দিয়েছি কিন্তু ডাটা বদলাই দিয়েছি, কিন্তু তুমি করছো কি তোমাকে তো বইয়ের ডাটা দিয়ে করছো, অর্থাৎ পরীক্ষায় যে ডাটা দিয়ে করতে বলা হয়েছে ওইটা করো নাই, তো ইটস কপি। তোমাকে তো অঙ্কটা করতে বলা হয়েছে, তোমার দেখে দেখে তুলতে বলা হয় নাই, তাহলে এটা কিন্তু কপি আসলে। তো আর এমনি ভুল জিনিস কারোর সাথে মিলে গেলে কিন্তু কপি। তো তুমি যে 4 × 16 লেখো, তাহলে এটা কিন্তু যখন আমরা ক্লাসরুমে পরীক্ষা নিয়েছিলাম তখন 4 × 16 লিখলে এই এই কারণে কারো মার্ক কাটা যায় নাই, ঠিক আছে। কিন্তু যদি এই একই জিনিস মনে করো যে অনলাইনে হয় এবং 4-5 জনের একই রকম হয়, হ্যাঁ সিঙ্গেল একজন লিখলে এখানেও কাটা যাবে না, কিন্তু 4-5 জন একই জায়গায় একই প্যাটার্নের ভুল, তাহলে ওইটা আসলে কপি এবং উভয়কে 0 দিয়ে দেওয়া হবে। মানে কে করছে আর কে করতে দিয়েছে কপি, এটা দেখা হবে না কিন্তু, ঠিক আছে, বি কেয়ারফুল। তো এই জন্য বলা হচ্ছে যে কারোর কোনো গ্রুপে যোগ দিয়ে দেখো, তুমি মিড পর্যন্ত যদি মনে করো যে আমি একটা অবজার্ভ করি, মিড পর্যন্ত যদি দেখি যে তুমি এরকম কিছু একটা করছো, তাহলে কিন্তু ফাইনালে তোমার সমস্যা হয়ে যাবে, সবারই একসাথে সমস্যা হবে। তখন দেখা যাবে তোমার গ্রুপে থেকেও লাভ হবে না। গত টাইমিস্টারে ফাইনালটা এরকম হয়েছিল, ঠিক আছে, যে আমি অবজার্ভ করছি যে সবাই কপি করছে। এটা অবজার্ভ করার পরে ফাইনালে কোশ্চেনটা এমন করা হয়েছে যাতে কপি করতে না পারে, ঠিক আছে। তো যার ফলে দেখা গেছে যে মানে ওভারঅল ফাইনালে মার্ক অত ভালো হয় নাই। তো সাধারণত আমি কঠিন কোশ্চেন করি না, আর এই সাবজেক্টে তো দায়ী যে ধরনের পড়ায় ওই ধরনের কোশ্চেন করা হয়। কিন্তু তোমার যদি এটা আমি যে স্টুডেন্টের নেচার যদি এমন হয় যে তুমি দেদারসে কপি করছো গণহারে, তাহলে কিন্তু মানে কোশ্চেন সেরকম হইতে পারে। এই জন্য এটা মানে টিচারকে বাধ্য করা যাবে না কোশ্চেন কঠিন করতে, এটা তোমাদের কিন্তু নিজেরা নিজেদের উপরে শাস্তি আরোপ করে নেওয়া অনেক সময়। তো চেষ্টা করবো এটা না করা। তো দেখবো যে অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর একদম মানে খুব সহজ সরল কোশ্চেন হবে, যে ধরনের জিনিস করাচ্ছি ওই ধরনের জিনিসই করা হবে, হয়তো তোমার 10-এর জায়গায় 20 হবে, অথবা হয়তো ছোট্ট একটা ডিরেকশন বদলাই দেওয়া হবে, ঠিক আছে। এখন টিউটোরিয়াল ক্লাসে যা করাবো এবং এখানে ক্লাসে যা করাবো এগুলোর মতোই হবে। অতিরিক্ত কিছু করতে হলো এটা আমি বলে দিব যে এটা করো, সুতরাং এটা মানে খুব কঠিন কিছু হবে না আশা করি। ওকে, আচ্ছা, অ্যাবসেন্স পলিসি তোমাকে অবশ্যই মানে প্রতিটা ক্লাসে প্রতিটা পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। মনে রাখবা যে পরীক্ষায় কোনো পরীক্ষায় যদি তুমি অ্যাবসেন্ট থাকো, ক্লাস টেস্টের জন্য আমার কিছু করার নাই, কারণ আমি কিন্তু 6টা থেকে 3টা নিয়েছি, মানে একদম 50%। সুতরাং তুমি কিন্তু 2 নম্বর ক্লাস টেস্ট মিস করছো, এটা নিয়ে বলবা না যে আমি 2 নম্বর ক্লাস টেস্ট মিস করছি, 2 নম্বর ক্লাস টেস্টটা দিতে চাই, ঠিক আছে। কারণ হলো তোমার এখানে 6টা থেকে 3টা নেওয়া হচ্ছে, এটা এখানে তোমার একটা একেবারে 50% অপশন। সো তুমি যদি 2 নম্বরটা মিস করো তাহলে বাকিগুলো দিয়ে তোমার 3টা পড়াইতে হবে। আর এখানে মিড বা ফাইনালে এটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে যদি একান্তই না দিতে পারো তাহলে পরীক্ষা দিতে পারো। কিন্তু এইখানে তুমি কিন্তু একা যখন পরীক্ষা দিবা, ইট মে বি তুমি কিন্তু আসলে ঠিক পরীক্ষার পরিবেশ অন্যদের জন্য যেমন হবে এমন নাও হইতে পারে তোমার। এখন একদম পুরোপুরি ভিডিও অন টন করে তোমার এখানে সেইভাবে পরীক্ষা নেওয়া হবে। তো এই জন্য চেষ্টা করবা যে কোনোভাবে মিস না করা আর কি। ওকে, ওয়াইজ হচ্ছে মিস না করা। ওকে, আচ্ছা, তারপরে এখানে কিছু বোনাস পয়েন্ট এবং বা মেরিট পয়েন্টের কিছু ব্যাপার আছে, যে কিছু বোনাস মার্কের অপশন আছে। এটা এই টাইমিস্টারে একটু আলাদা করছি আমি, গতানুগতিক না, একটু দেখি কি করা হয়েছে। এটা বলা হচ্ছে যে প্রিপেয়ার ক্লাস নোট ফ্রম ভিডিও লেকচার, ঠিক আছে। তোমার ভিডিও লেকচার যে 24টা হবে, এই 24টা প্রথমটাতে কিছু লেখার নাই আসলে, যে নিয়ম কানুন আর কিছু নাই অতটা। হ্যাঁ, তাই জন্য প্রথম ক্লাসে যদি বাদও দাও তাহলে টোটাল 23টা ক্লাসে 23টা লেকচারে রিটেন ডকুমেন্ট তৈরি করবা, ঠিক আছে। সাদা কাগজ A4 সাইজে সাদা কাগজ 1 পৃষ্ঠায় লিখবা, এপিটোপিট লিখবা না। কারণ এপিটোপিট লিখলে ওটা যখন স্ক্যান করবা তখন কিন্তু অপর পৃষ্ঠার নয়েজ চলে আসবে। 1 পৃষ্ঠায় সুন্দর করে সাজায় গোছায় লিখবা, লিখে ওটা তো 23টা ক্লাস হবে আসলে, 23টা ক্লাসের পিডিএফ বানাবা। ওটা সরাসরি স্ক্যানার দিয়ে করতে পারো অথবা মোবাইল দিয়ে করতে পারো, যাতে স্ক্যানার আছে মানে অ্যাকচুয়াল স্ক্যানার কম্পিউটারের সাথে লাগাই যেটা করা হয় ওইটা সবচেয়ে ভালো হয়। তো এটা যেহেতু তুমি পুরো টাইম স্টার মিলে করছো, যখন যেটা হবে স্ক্যান করে সব বানাই রাখবা আর কি। তাহলে যেটা হবে সেটা হলো যে তুমি এটা সুন্দর সাজাই গুছাই করতে পারবা, নয় তাড়াহুড়ো করে না আর কি।
ওকে, পুরো তোমার এখানে 3 মাস ধরে করবা আর কি, 2.5 মাস ধরে করবা এটা। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। আচ্ছা, তো এটা যদি করো তাহলে এখানে এখানে তুমি কিছু বোনাস মার্ক পাবা। আর সেকেন্ড আরেকটা অপশন আছে এখানে, সেটা হলো যে টিউটোরিয়াল ক্লাস যেগুলো করা হবে, টিউটোরিয়াল ক্লাসে প্রচুর অঙ্ক করাবো আমি। যে থিওরি করাচ্ছে এই থিওরির উপর বেস করে কিছু অঙ্ক হবে, ঠিক ওই অঙ্কগুলো একই নিয়মে তুলবা, ঠিক আছে, অঙ্ক সহ এবং একই পেজে এটা তুলবা আর কি। তুললে ওইটারও এখানে 10টা বা 12টা শিট হবে, যে কটা টিউটোরিয়াল হয় তার উপর বেস করে, ঠিক আছে। তো 10টা বা 12টা শিট হবে, এই শিটগুলো স্ক্যান করবা, ঠিক আছে। স্ক্যান করে তোমার এখানে এটা আরেকটা পিডিএফ হবে, এই দুইটা পিডিএফ তুমি মেইল করবা এটা ফাইনালের আগে, অর্থাৎ টাইমটা শেষ হলে লাস্ট উইকে আমি একটা লিংক দিব, ওই লিংকে আপলোড করে দেবা এলএমএস এ। ওকে, আপলোড করে দিলে ওখান থেকে তুমি মানে জাস্ট ওখানে আপলোড করে দিলে তোমার কাজ শেষ আর কি। ওকে, তো এইটা কিন্তু আবার একটু বলছি, সেটা হলো যে একটু মানে সাজাই গুছাই লিখো আর কি। তো রাইট অন ওয়ান সাইড অফ A4 সাইজ ব্ল্যাঙ্ক পেপার। ওকে, আর এখানে পিডিএফটা নিট অ্যান্ড ক্লিন সুন্দর হবে। আর এখানে কিন্তু একটা জিনিস হলো, ইউ ক্যান ডেকোরেট, তুমি একটু সুন্দর করে সাজাই গোছায়, যেমন কোশ্চেন গুলো এক কালি দিয়ে লিখলে, আনসার গুলো আর এক কালি দিয়ে লিখলে, এইভাবে সুন্দর করে সাজাই গোছায় লিখবা আর কি, ঠিক আছে, যখন যেটা লাগবে। ইট উইল বি এ গুড রেফারেন্স। আগে কিন্তু আমি যে শুধু ক্লাস নোটে এটা কিন্তু করাতাম স্টুডেন্টদের, এখনো মানে ইন্টারনেটে সার্চ দিলে তো মানে বিভিন্ন সাইটে ওটা কিন্তু স্টুডেন্টরা কেউ কেউ মনে হয় সরাইছে আর কি। হ্যাঁ, ট্রিপলি 303 একটা স্পেস দিয়ে বিকেএম স্যার লিখে সার্চ দিবা, দেখবা যে একটা ওই আগের দিনের কোনো একটা মনে হয় চলে আসার কথা আর কি। ওকে, তো অনেকের কাছে এটা আছে, বিশেষ করে মানে পুরাতন স্টুডেন্ট যারা আছে তাদের অনেকের কাছে কিন্তু এটা আছে এখনো। হ্যাঁ, তো ওই আমি করতে দিয়েছিলাম, ওরা এটা মানে মানে করছে। সিলেবাস যদিও একটু অল্প স্বল্প চেঞ্জ আছে, কিন্তু আসলে এটা মূল স্ট্রাকচারটা একই আছে আর কি। তো চেষ্টা করবো ওইটার চেয়ে ভালো করা, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে তোমার এটা যেটা করবা এটা তখন ওইটা বাদ দিয়ে এটা তখন আমি আবার স্টুডেন্টদেরকে দিয়ে দিব। আর এটা বেস্ট যেটা হবে সেটা কিন্তু এটা তোমার রিওয়ার্ড আছে আলাদা, নাম্বার ছাড়াও আলাদা রিওয়ার্ড আছে, এটা ইউনিভার্সিটি খুললে পাবা আর কি। তো অনেক সময় দেখা যাচ্ছে স্টুডেন্টরা তোলে, কিন্তু ওখানে হয়তো মাঝে মাঝে দু একটা জায়গায় ভুল তোলে, এমন কিছু আছে আর কি। যেমন হয়তো দেখা যাচ্ছে কস্ট প্রোডাক্ট হবে ডট তুলে দিল আর কি। তো এই জন্য হয়তো হতে পারে যে যেটা হচ্ছে যে যেটাকে পাবলিশ করা হবে ওইটা হার্ড কপিটা এক এক দুই দিনের জন্য চাওয়া হইতে পারে, ফেরত যোগ্য মানে দিয়ে দেওয়া হবে আবার। তো কোন কোন জায়গায় ভুল আছে আমি নিজে কারেক্ট করে দিব সময় দিয়ে, কোনো সমস্যা নেই, ওটা ইউনিভার্সিটি খুললে। হ্যাঁ, তারপর ওই জায়গাগুলো কারেক্ট করে তারপর এটাকে ফাইনালাইজ করবো, এবং এটা ভবিষ্যতের জন্য এটা একটা রেফারেন্স হিসাবে রাখা হবে, ঠিক আছে। তাহলে এটা আশা করি আমি যা বলছি এটা বুঝতে পারছো আর কি। নট অনলি মার্ক, এটা একটা একটা ভালো রেফারেন্স হবে। তো ভিডিও লেকচার গুলোর সাথে সাথে এটা যদি আমরা একসাথে করে এগুলোকে মানে একটা পুরো প্যাকেজ তৈরি করে রাখতে পারি, ইট উইল বি গুড রেফারেন্স ফর, ঠিক আছে, মানে ফিউচার স্টুডেন্টস। হ্যাঁ, তো এটা মানে খুব সুন্দর রেফারেন্স হবে আর কি। তো আগেরগুলো এখন হয়তো অনেকে ইউজ করতেছে, যেমন আগের ভিডিও লেকচার টেকচার ওগুলো এখন একটু রিপ্লেস করবো আর কি। তা এবার একটু মানে আলাদা কিছু কিছু ডেকোরেশনটা চেঞ্জ করছি আগের টার্মের থেকে, ঠিক আছে। আর এটা গেট আপটা একটু সুন্দর হয়েছে, আর কিছু অ্যানিমেশন এক্সট্রা আসবে, ঠিক আছে, যেটা হচ্ছে যে গত টার্মের ভিডিও লেকচারে ওইগুলো ছিল না। তার মানে একটু প্রশ্ন করতে তোমরা, পারি? হ্যাঁ বলো। স্যার এবার একটু ওয়ার্কবুক থাকবে না স্যার? হ্যাঁ বলো, ওয়ার্কবুক কি থাকবে না স্যার? বুঝতে পারিনি। ওয়ার্কবুক স্যার, ওয়ার্কবুক। ওয়ার্ডবুক না, ওয়ার্কবুক হচ্ছে টিউটোরিয়াল প্রবলেম গুলো একসাথে করলে ওটাই ওয়ার্কবুক, স্যার ঠিক আছে। আর হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার এই নোটটা কি কমপ্লিটলি হ্যান্ড রিটেন হতে হবে? হ্যাঁ, হ্যান্ড রিটেন তোমার কিন্তু এটা মানে কম্পোজ করে দেবো না, দরকার নাই, কম্পোজ করতে বলা হয় নাই, জি ঠিক আছে। স্টুডেন্টের হাতে হাতে লেখা হবে এটা। হ্যাঁ, তোমরা একটু খুঁজে দেখো যে আগে কোন একটা খাতা মনে হয় ইন্টারনেটে থাকার কথা। হ্যাঁ, ওই তুমি TTE 303 তারপরে একটা স্পেস দিয়ে বিকেএম স্যার লিখে সার্চ দিবা, দেখবে একটা একটা হ্যান্ড নোট আসার কথা, ঠিক আছে। তোমার ওইটা জি স্যার। ওইটার চেয়ে যেন ভালো হয়, ওইটার চেয়ে যেন ভালো হয়, এটা মাথায় রাখো আর কি। তাহলে হবে কি যে ওইটা বাদ দিয়ে আমরা তখন এটাকে মানে করবো আর কি, মানে ভবিষ্যতের জন্য চালাবো। ওকে, আর এখানে ওয়ার্কবুক এক্সট্রা নাই, কিন্তু আর ওয়ার্কবুক দিলে যেটা হয় সেটা হচ্ছে সব অপরিচিত, তো স্টুডেন্টরা করতে পারে না, এটা একটু কনফিউজিং হয়ে যায়।
আর এখানে হচ্ছে যে আমি টিউটোরিয়ালকে সলভ করতে বলছি, মানে কি টিউটোরিয়ালে তো আমি সব করেই দিব, ওই করা অঙ্কগুলো আবার তুলবা। ঠিক আছে, তাতে সুবিধা হচ্ছে কি যে তোমার কনফিউশন থাকবে না। যেমন এটা তোমার ওয়ার্ড বুকে অনেক কনফিউশন থাকতো যে এটা করছে তো আরেকজন, বা দেখা যাচ্ছে যে এটা তুমি সলিউশন, আমার যে অফিসিয়াল সলিউশন এটা তো আর আমি কাউকে ছাড়িনি এখনো। ওয়ার্ড বুকের আনসার যেটা আমার নিজে একটা করা আছে, এখন ওইটা তো তোমার এখানে ওইটা ওইটা বই আকারে ছাড়বো সামনে। এখন ওইটা যদি কেউ পাইতো তার নির্ভুল পাইতো। এখন আগে কোন একটা ওয়ার্ড বুক বা অঙ্ক আছে যেটা হচ্ছে যে স্টুডেন্টরা তো জমা দেওয়ার আগে চেক করাই নাই আমার থেকে, সুতরাং ওইটা অথেন্টিক না। তুমি ওইখানে যে তুলে দিছো ওখানে ভুল থাকতে পারে। যেমন গত টাইমস্টারে কোনো একটা ক্লাস টেস্টে আমি ওয়ার্ড বুক থেকে একটা অঙ্ক দিছি, ওয়ার্ড বুকে ভুল, মানে যে যার ওয়ার্ড বুকটা সে দেখছে সে তো সে ভুল করছে অঙ্কটা। এখন আমি তো স্বভাবত কেটে 0 দিছি, সে স্ক্রিনশট পাঠায় বলছে এখানে করা আছে। ওয়ার্ড বুক আমার করা না, অফিসিয়ালটা তো আমার কাছে আছে, ওটা তো আমি কাউকে দিই নাই। ওকে, তো এই জন্য ওইরকম স্ক্রিনশটটা দিয়ে লাভ নাই, তোমাকে তো অঙ্কটা করতে বলা হয়েছে, তুমি আরেক জায়গা থেকে কপি করবা, এই জন্য তো দেওয়া হয় নাই। হ্যাঁ, এই জন্য তোমার দায়িত্ব হচ্ছে যে এটা তোমার ঠিক মতো বুঝে করা আর কি। আর এইটা কিন্তু মানে একদম বেস্ট যেটা হবে ওটা কিন্তু আমি রিওয়ার্ড দিব আলাদা। ঠিক আছে, ওটা ইউনিভার্সিটি খুললে ওটা বাই মেল আমি জানাই দিব, সমস্যা নেই। এই জন্য এটা খুব একটু যত্ন সহকারে করো আর কি। একটু সময় নিয়ে তুমি 3 মাস ধরে করবা, ওই যে নট দ্যাট দিয়ে একটু আবেদন করবা। হ্যাঁ, কোশ্চেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। হচ্ছে নোট করার সময় দেখা যায় যে প্রিভিয়াস কিছু কোর্সে নোট করা হয়েছে, তো দেখা যায় বাংলা ইংলিশ মিলে নোটের সাইজটা একটু বড় হয়ে গেছে। কোনো অসুবিধা নাই, বড় করলেও কোনো অসুবিধা নাই তো। আর তুমি তোমার যদি কোনো এক্সপ্লানেশন বাংলায় লিখতে হয় লিখবা, জি স্যার। ঠিক আছে, বাংলা লিখে একটা বক্স করে দিবা, কোনো সমস্যা নাই। ওটা তো আমি চাচ্ছি, তবে একটা জিনিস করো, সেটা হলো যে আমি যা পড়াচ্ছি এই জি শুধু স্যার। এইগুলোর ভিতরে করবা, এর বাইরে কোনো জিনিস ইনক্লুড করবা না। জি স্যার। ঠিক আছে, অর্থাৎ যা যা এখানে ভিডিওতে পড়ানো হয়েছে, এই যে যেখানে শুধুমাত্র এগুলোই যেন থাকে, বাইরের কোনো জিনিস এখানে ঢুকাবা না। জি স্যার। ওকে, কারণ এটা তো মানে ইলেকট্রোম্যাগনেটিক্স একটা ভার জিনিস। এখন তোমার মাস্টার্স বা পিএইচডি লেভেলে যেগুলো করা হয় নিউমেরিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক্স, ওইটা তো আর নিশ্চয়ই এখানে আনবা না। না। অর্থাৎ আমি যেটা পড়াচ্ছি শুধু ওইটুকু করতে হবে তোমার, এর জি বাইরে স্যার। লাগবে না। ওকে, স্যার আশা আমরা করি যে কনফিউশন। স্যার আমরা যে নোট খাতায় নোট করি, ওই খাতার ছবি তুলে দিলে হবে না, আলাদা A4 সাইজে হচ্ছে নোট করে না, দিতে হবে? তোমাকে এটা তো একটা ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন হইতে হবে। যেমন তুমি আমি- এখন তো অনেকে তুলতেছো তাড়াহুড়ো করে খাতায় লিখতেছো, ওইটা না আর কি। না স্যার, ঠিক আছে, আলাদা তোমার ভাবে এখানে তো নোট খাতায় তোলা হয় স্যার, তো ওইখান হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, যে তুমি এখানে একদম তোমার নিট অ্যান্ড ক্লিন হলেই হলো, সমস্যা নাই। জি, স্যার। ঠিক আছে, তো যাই হোক, এটা হলো ব্যাপার। হ্যাঁ, তো এটা রেডি করবা, লাস্ট উইকে আমি একটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কে পোস্ট করবা। ওকে, তাহলে আই থিঙ্ক এখানে এটা একটু ওয়ার্কবুক সরাসরি দিইনি, কারণ ওয়ার্কবুক এত মানে অনেকগুলো ভাষণ আছে, কারণ প্রতি টাইমিস্টার আমি চেঞ্জও করছি, তো অনেকগুলো ভাষণ আছে। এখন নতুন কোনো অঙ্ক নাই আর, তোমাদের 3-4টা ওয়ার্কবুক একসাথে করো, তাহলে দেখবা যে কোনো না কোনো জায়গায় সলভ করে দেওয়া আছে, তোমাদের দেখে দেখে স্টুডেন্টরা তুলে দেয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ওখানে ভুল ভালো অনেক কিছু থাকে আর কি। আর এবার হচ্ছে আমি নিজে কিছু টিউটোরিয়াল করাবো সিরিয়াসলি, ওই টিউটোরিয়ালের অঙ্কগুলো তুলবা, তাহলে নির্ভুল হবে। ঠিক আছে, তার মানে এটা একটা আগের চেয়ে ভালো রেফারেন্স হবে এটা। ঠিক আছে, যে অঙ্ক টঙ্কগুলো তোমরা মানে আর আরেকটা সুবিধা পাবো পরীক্ষার সময়, তো মানে টিউটোরিয়ালে যে ধরনের অঙ্ক করাবো ওই ধরনের অঙ্কই কিন্তু ডাটা সেন্স থাকবে। ঠিক আছে, ডাটা বা তোমার সামান্য কিছু মানে হয়তো কনসেপ্ট অল্প একটু চেঞ্জ করে দাও, খুব বেশি চেঞ্জ দিলে তো ধরা খেয়ে যাবে আর কি স্টুডেন্টরা। কেন অত বেশি থাকবে না চেঞ্জ, কিন্তু অল্প একটু চেঞ্জ থাকতে পারে। হ্যাঁ, ওকে, আর কোন কোশ্চেন? স্যার আপনি হচ্ছে টিউটোরিয়াল গুলোকে রেকর্ড করবেন? হ্যাঁ, এবার দিয়ে দিব আমি, এবার দিয়ে দেবো, সব দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, টিউটোরিয়াল গুলো রেকর্ড দিয়ে দেওয়া হবে, কিন্তু স্লাইড গুলো দিব না। তার কারণ হলো যে তোমাকে কিন্তু মানে নোট করতে হবে এটা ব্যাখ্যা শুনে। জি স্যার। হ্যাঁ, তার মানে তোমার একটা ভিডিওটা শুনবা বা দেখবা ভালো করে, তারপরে তুমি ওই অঙ্কগুলো করবে আর কি। তোমার কিন্তু এক্সপ্লানেশন গুলো শুনে তারপরে নোট করতে হবে। এই জন্য তোমার একটু স্লাইড গুলো দিয়ে দিলে কোনো লাভ হবে না, আমি দেখে দেখে একেবারে ব্লাইন্ডলি তোলার জন্য বলা হয় না। ওকে ওকে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা একটু পরে এসে যাই। তো এখানে দুইটা শুধু তোমার একটা আয়রন রুল আছে। তার মধ্যে একটা হলো যে কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো ক্লাস টেস্টের জন্য কপি না থাকে, আর অ্যাটেন্ডেন্স যেন অবশ্যই 80% থাকে। এটা না হলে কিন্তু তুমি ওয়ার্কবুকের পুরো সুবিধাটা পাবে না। মানে ওয়ার্কবুক না, ওই যে তোমার যে ক্লাস নোট এবং তোমার টিউটোরিয়াল প্রবলেম যে সলভ করতে বলা হয়েছে ওটার পুরো সুবিধাটা কিন্তু পাওয়া যাবে না।
ওকে, এর জন্য চেষ্টা করবা যে এটা যেন মানে এই দুটা জিনিস যেন একটু মেনে চলো আর কি। তেমন হচ্ছে কোনো অ্যাসাইনমেন্ট কপি, এটা বহু জায়গায় অসুবিধা, এটা যদি করো আর কি। আর অ্যাটেন্ডেন্স যেন 80%-এর নিচে না নামে, ঠিক আছে? তার মানে 24টা ক্লাসের মধ্যে তোমার 19টা ক্লাসে থাকতেই হবে। ওকে, আচ্ছা, তো মোটামুটি দিস ওয়াজ দ্য ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টে আমরা খুব সামান্য দু একটা কথা বলতে পারবো, সময়ও বেশি হাতে নেই আমাদের। তো ইলেকট্রোম্যাগনেটিক্স এর একেবারে ইন্ট্রোডাক্টরি কিছু কথা, এখান থেকে পরীক্ষা কোশ্চেনও খুব একটা তোলা হবে না, দেওয়া হবে না হয়তো। এখান থেকে লেখা শুরু করবা তোমরা। এটা লেসন 1 লিখে এখানে অল্প কিছু কথা আছে, বেশিরভাগই ফিগার আর কি, অল্প কিছু কথাবার্তা আছে, ওই জিনিসগুলো আসতে পারে। আজকে আমরা একেবারে মূল জিনিসে যাচ্ছি না আর কি। তো লেট আস স্টার্ট। হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক্স? তো ইলেকট্রোম্যাগনেটিক্স অ্যাকচুয়ালি ফিজিক্স, আর এখানে এখানে এটা তোমার একটা ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের একটা বড় কম্বিনেশন এটা। ওকে, এটা মানে ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট ডিলস উইথ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। তো এখানে কিন্তু দুইটা পার্ট আছে দেখো, একটা হলো ইলেকট্রো আর একটা হলো ম্যাগনেটিক্স। তো ইলেকট্রো কথাটা আসছে ইলেকট্রিসিটি থেকে, আর ম্যাগনেটিক্স এটা হলো ম্যাগনেটিজম। তবে একটা জিনিস মনে রাখবা, সেটা হলো যে ডিকশনারিতে কিন্তু মানে ইলেকট্রোম্যাগনেটিক্স এই নামে সরাসরি নাই, তোমার ইলেকট্রিসিটি আছে আর ম্যাগনেটিজম আছে। এই জন্য ইলেকট্রোম্যাগনেটিজম এটা হলো এক্সাক্ট শব্দটা, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক্স এটা মানে মডার্ন, কিন্তু ডিকশনারিতে ঢোকে নাই আর কি। এর মধ্যে দেখবা যে এটা লিখলে ওটা ভুল দেখায়, অ্যাকচুয়ালি হবে ইলেকট্রোম্যাগনেটিজম। কিন্তু এটা এই নামে অনেক বইও চলে আসছে ইলেকট্রোম্যাগনেটিক্স নাম দিয়ে, এই জন্য এটা আধুনিক এবং এটা ভুল না কোনো, আমরা এটা সরাসরি ব্যবহার করতে পারবো সব জায়গায়। ইলেকট্রোম্যাগনেটিজম হচ্ছে এক্সাক্ট ইলেকট্রোম্যাগনেটিক্স, এটা দুইটা পার্ট, একটা হলো ইলেকট্রিসিটি, একটা হলো ম্যাগনেটিজম। তো আমরা এই দুইটা পার্ট নিয়ে আমাদের এই কোর্সে বিস্তারিত আলোচনা করব এবং এদের কম্বিনেশন নিয়েও আলোচনা করব। তার মানে তোমার যদি কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে ওটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড থাকলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, দুটো একসাথেও থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা বিস্তারিত এই কোর্সে আলোচনা করবো আর কি। তো প্রথমে করবো ইলেকট্রিসিটি নিয়ে, তারপরে ম্যাগনেটিজম নিয়ে, তারপরে দুইটার কম্বিনেশন নিয়ে। তো এই সবগুলো একসাথে পড়া হবে আশা করি। এইটা হচ্ছে আমাদের সাবজেক্টটা। তো এখানে অ্যাকচুয়ালি চার্জ, যে আমরা যেটা ছোটগুলো ক্লাসগুলোতে শিখছি, চার্জ যদি কোথাও স্থির রাখা যায় তাহলে তার একরকম বিহেভিয়ার হয়। চার্জ যদি আমি এটা একটা গতি দিয়ে দেই, একটা মোশন বা একটা ভেলোসিটি দিয়ে দেই, তাহলে তার নেচার বদলে যায়। এখন এটা বলা হচ্ছে যে মানে ইলেকট্রোম্যাগনেটিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য এফেক্ট অফ চার্জ অ্যাট রেস্ট অ্যান্ড চার্জ ইন মোশন। অর্থাৎ রেস্টে থাকলে তার নেচার কেমন হবে, আর এখানে মনে করো যে মোশনে গতিশীল থাকলে তার নেচার কেমন হবে। এইটার উপর বেস করে এটার কিন্তু মেইন দুইটা শাখা তৈরি হয়েছে আর কি। আমাদের একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক, যেটা হলো চার্জ যদি রেস্টে থাকে, আর ম্যাগনেটোস্ট্যাটিক, সেটা হলো চার্জ যদি কোনো স্টেডি মোশনে থাকে। স্টেডি মোশনে মানে একটা নির্দিষ্ট একটা গতিবেগ দিয়ে দিলাম, ভেলোসিটি দিয়ে দিলাম, সেই ভেলোসিটি থাকে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা, সেটা হলো যে টাইম ভ্যারিং যদি হয়, টাইম ভ্যারিং মানে কি, চার্জ মানে এই তোমার চার্জ এসে মোশনে আছে, কিন্তু এটা সুষম মোশন না, হয়তো দেখা যাচ্ছে এটা বাড়ছে কমছে এরকম। তো এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, কারণ আমাদের পুরো সিলেবাসটাই তো এটা, সুতরাং এটা নিয়ে এখন মাথা ঘামাবো না। এটা চার্জ কেমন থাকলে কেমন হবে বিস্তারিত আমাদের সামনে আলোচনা আসছে, এবং খুব মানে প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলোচনা করতে পারবো। সব আমাদের সিলেবাসে আছে এবং খুব সুন্দরভাবে পড়া যাবে আশা করি, এবং আমাদের মানে মূল কোর্সটাই তো সেটা। সুতরাং এটা আমি স্কিপ করে যাচ্ছি আপাতত। বাট হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক্স, এটা বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে? এটা হলো যে মানে কোন ফ্রিকোয়েন্সিতে মানে কোন ধরনের আসে আর কি, ঠিক আছে? মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসে। যেমন আমরা কিছু কিছু এখানে কিন্তু লক্ষ্য করে দেখো যে উপরে যেটা আছে ওটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি রেঞ্জটা। ফ্রিকোয়েন্সি হচ্ছে যে এটা এখানে হচ্ছে ডান পাশে সবচেয়ে ছোট, এটা ক্রমান্বয়ে বাম পাশে যত আসছে তত ফ্রিকোয়েন্সি বাড়ছে। আর ওয়েভ লেন্থ এটা হচ্ছে নিচে। আমরা তো ফ্রিকোয়েন্সি আর ওয়েভ লেন্থ হচ্ছে পরস্পর হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। তার মানে তোমার এফ ইজিক্যাল টু সি বাই ল্যামডা, তাই না? আমরা তো জানি যে এফ ইজিক্যাল টু সি ডিভাইডেড বাই ল্যামডা। এই জন্য এফ যদি বাড়ে তাহলে ল্যামডা কমবে। এই জন্য যে এটা লক্ষ্য করে দেখো যে এখানে উপরে হচ্ছে যে মানে ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে, এটা হচ্ছে যে মানে হার্টসে কিন্তু ক্রমান্বয়ে যে ডান পাশে সবচেয়ে ছোট, তারপর আস্তে আস্তে বাড়ছে। আর ওয়েভ লেন্থ কিন্তু বাম পাশে ছোট, এটা আস্তে আস্তে ডান পাশে দিয়ে বাড়ছে, কারণ দে আর মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার।
তো এখানে প্রত্যেকটা ঠিক আছে আলাদা আলাদা রেঞ্জ আছে। যেমন আমি যদি কখনো বলি যে গামা রে কাকে বলা হবে, তাহলে তুমি যদি মনে করো ওয়েভ লেন্থ দিয়ে বলো, তাহলে বলবা যে 10⁻⁻12 থেকে 10⁻10 এই রেঞ্জের যদি কোনো ওয়েভ লেন্থের কোনো একটা রে হয় তখন তাকে গামা রে বলে। সিমিলারলি এক্স রে বলা হবে 10⁻10 থেকে 10⁻8 পর্যন্ত। ওকে, কিন্তু এই নিড নট মেমোরাইজ দ্য হোল স্পেকট্রাম, কিন্তু একটা জিনিস হলো যে ভিজিবল রেঞ্জ কোনটা, অর্থাৎ যে রেঞ্জের আলো আমরা দেখতে পাই, ঠিক আছে, সেটা কিন্তু একটু বড় করে দেওয়া আছে। যে এখানে যদি তুমি ওয়েভলেন্থ দিয়ে বলো 380 ন্যানোমিটার থেকে, ঠিক আছে, 380 ন্যানোমিটার থেকে, ঠিক আছে, এখানে যে মোটামুটি হচ্ছে 780 ন্যানোমিটার পর্যন্ত। আর যদি ফ্রিকোয়েন্সি দিয়ে বলো তাহলে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কিন্তু C/λ দিয়ে বের করে ফেলতে পারো। কিন্তু মোটামুটি তোমার এখানে 10⁻14 রেঞ্জের হয়, যেমন 4 × 10⁻14 থেকে 8 × 10⁻14 যদি তুমি ফ্রিকোয়েন্সি দিয়ে বলো, তাহলে এখানে সাম এরকম কিছু আর কি, 4 × 10⁻14 মানে 14 আর কি, 14। আর এখানে এখানে হচ্ছে মনে করো যে এখানে 8 × 10⁻, ঠিক আছে, যে 14 মাইনাস না, এটা প্লাস প্লাস প্লাস, মাইনাস না, এটা প্লাস, কিন্তু এটা +14, এটা অনেক বেশি বড় ফ্রিকোয়েন্সি আর কি। ওকে, তাহলে এই জিনিসগুলো মানে এটা ধরতে পারছো কিনা যে মূল কথাটা যে এখানে কি কি দাঁড়াচ্ছে ঘটনাটা। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা বলছি যে জাস্ট এটা আর কি আমাদের। ওকে, এটা মুছে ঠিক করে দিন, নইলে পরে বিভ্রান্ত হবা। এটা হবে +14 আর এটাও +14, তাহলে এটা 4 আর এটা 8, এরকম একটা রেঞ্জে যে আলো, এটাকে বলে ভিজিবল লাইট, এটা আমরা দেখতে পাই। যেমন আমরা যদি কখনো বলি যে আমি ওকে মাইক্রোওয়েভ যেটা আছে মাইক্রোওয়েভ রেঞ্জের যে রশ্মিটা ওটা দেখতে চাই, তাহলে পারবো না দেখতে, ঠিক আছে। আর ভিজিবল যে রেঞ্জ, এই রেঞ্জ ছাড়া অন্য রেঞ্জের কোনো ফ্রিকোয়েন্সির কোনো রে যদি আমরা মানে দেখতে পেতাম, তাহলে কিন্তু আসলে আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারতাম না, বুঝতে পারছো। যেমন আমাদের জন্য যে রেঞ্জ হয়তো অন্য কোনো, কুকুরের জন্য কিন্তু একই রেঞ্জ না, বা পাখির জন্য একই রেঞ্জ না, কারণ তারা হয়তো এমন কোনো রে দেখতে পারে কিন্তু আমরা পারি না। অর্থাৎ এক একজনের জন্য ভিজিবল রেঞ্জ এক এক রকম। তো মানুষের জন্য ভিজিবল রেঞ্জ হচ্ছে মোটামুটি এটা আর কি, যে 380 ন্যানোমিটার থেকে শুরু করে মোটামুটি 780 ন্যানোমিটার পর্যন্ত ওয়েভ লেন্থ। আর তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে f = C/λ দিয়ে বের করে ফেলতে পারো, ঠিক আছে। বের করে নিয়ে তাহলে এটা হলো যে অ্যাকচুয়াল আমাদের হ্যাঁ স্পেকট্রামের মূল কথা আর কি। তো এই স্পেকট্রামের 7টা মেজর পোর্শন আছে। তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর ভিজিবল একটা 7টা। ইউনিট মেমোরাইজ আগে বলছি, এটা একটু তোমার সাধারণ জ্ঞান আর কি, হ্যাঁ, এটা তোমার খুব প্রয়োজন নাই মনে রাখা আর কি। আচ্ছা, তো আমরা কেন পড়বো তার কিছু নমুনা এখানে দেখানো হচ্ছে আর কি, যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক্স কেন পড়ি। কারণ আমাদের তো মানে পুরো আমরা ইলেকট্রোম্যাগনেটিক জগতের মধ্যে আছি। হ্যাঁ, তুমি যে কোনো জায়গায় তোমার আশেপাশ দিয়ে কত রকম ইনফরমেশন পাস করছে, একটা হলো টিভি থেকে আসছে, একটা হলো ওয়াইফাই থেকে আসছে, ঠিক আছে, একটা মনে করো রাডার স্যাটেলাইট থেকে আসছে। হ্যাঁ, তার মানে এই সবগুলো তুমি যদি চোখে দেখতা, ঠিক আছে, তাহলে কিন্তু আসলে মানুষ মানে সব ভিজিবল রেঞ্জের মধ্যে আনা হয় নাই, এটা কিন্তু মানুষের সুস্থতার জন্য। আদারওয়াইজ তোমার যদি এইসব ভিজিবল রেঞ্জের মধ্যে আনা হইতো, তুমি দেখছো যে তোমার সামনে দিয়ে শাহ করে একটা মানে ইলেকট্রোম্যাগনেটিক রে যাচ্ছে আর কি, রেডিয়েশন যাচ্ছে, তাহলে কিন্তু তুমি হয়তো হইতে পারতো যে তুমি মানে সুস্থ নাই আর পাগল হয়ে যাইতে আর কি। এই জন্য ভিজিবল রেঞ্জে খুব সামান্য অংশ রাখা হয়েছে, কিন্তু অন্যান্য যেগুলো আছে যেমন কিছু আছে অ্যান্টেনা থেকে, কিন্তু তুমি মোবাইল থেকে কথা বলছো, এই কথাগুলোও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রে আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তার মানে এই জিনিসগুলা কিন্তু আসলে আমাদের জন্য মানে শুধু ভিজিবল রেঞ্জেরটা রাখা হয়েছে যাতে আমরা সুস্থ থাকি। ওকে, তো এই জিনিসগুলো সব ইলেকট্রোম্যাগনেটিক্স এর অ্যাপ্লিকেশন। তুমি তোমার বাসায় যদি দেখো, তুমি মোবাইল যতগুলো আছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাপ্লিকেশন, টিভিতে যেটা আসছে সেটাও, ঠিক আছে, তেমন করে মাইক্রোওয়েভ ওভেন, এই সব কিন্তু তোমার এখানে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাপ্লিকেশন। এখানে একটা খুব সুন্দর একটা ফিগার আছে দেখো, ঠিক আছে, যে তোমার যে এই রেগুলা, হ্যাঁ, যে তোমার এখানে একটা মনে করো টেলিফোন আছে, একটা মোবাইল আছে, একটা ওয়াইফাই ডিভাইস আছে, তোমার ল্যাপটপ আছে, এই রেগুলা কিন্তু একেবারে আমাদেরকে পুরোপুরি ঘিরে রাখছে আর কি। সুস্থ রাখতে হলে যতদূর সম্ভব এগুলা দূরে রাখতে হবে, বিশেষ করে ঘুমানোর সময়ে কেউ মোবাইলটা খুব মাথার কাছাকাছি নিয়ে ঘুমালে তার জন্য কিন্তু সুস্থ থাকাটা একটু কঠিন হবে। ওকে, তাহলে একটা ছোট্ট এক্সাম্পল বললাম আর কি। তারপরে এখানে তোমার কমিউনিকেশন টেকনোলজিতে কিভাবে এটা কাজ করে, ঠিক আছে, যেমন সবগুলো কিন্তু যে রাডার, তারপর মনে করো মোবাইল টাওয়ার, তারপর মনে করো আইপ্যাড,
টেলিফোন, ঠিক আছে, এই সবই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক্স এর অ্যাপ্লিকেশন। তো এটা কোথায় নাই, একদম তোমার রিয়েল লাইফ থেকে শুরু করে একদম হাই লেভেলের কমিউনিকেশনে সব জায়গায় এটা আছে। ঠিক আছে, তার মানে অ্যান্টেনার টেকনোলজি। অ্যান্টেনা মানে কি, আমি যে মোবাইল ইউজ করি, মোবাইলের মধ্যে কিন্তু ছোট বিস্কুট টাইপের অ্যান্টেনা আছে, এটাকে প্রিন্টেড বা মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা বলে। তাহলে ওইটা কিন্তু এক জায়গা থেকে ছাড়ছে, ওইটা কিন্তু আবার অন্য জায়গায় যে ওইটাকে আবার রিসিভ করছে আর কি। তাহলে এই ধরনের এগুলো কিন্তু সব ইলেকট্রোম্যাগনেটিক্স এর অ্যাপ্লিকেশন। আচ্ছা, তারপর সে মিলিটারি ডিফেন্সে, ঠিক আছে, তোমার এই যে জঙ্গি বিমান, জেট বিমান, তারপরে মনে করো যে তোমার রাডার, ঠিক আছে, এই সবগুলোতে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক্স অ্যাপ্লাই হয়। তারপর কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে, আমাদের যে মনে করো যে ব্রেইন টু মেশিন ইন্টারফেস, বিএমআই যেটা বলে, তারপরে ইসিজি, ইইজি, এই সবগুলো মেশিন, এক্স রে, আল্ট্রাসোনো, এই সবগুলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক্স এর উপর বেস করে কাজ করে। তার মানে রিয়েল লাইফ থেকে শুরু করে হাই লেভেলে সব জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক্স এর ইউজ আছে। ওকে, এগুলো বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না আমরা, সময়ও আমাদের একেবারে খুব কাছাকাছি চলে আসছে, আমি একটু সংক্ষেপে এগুলো বলে দিচ্ছি আর কি। তো ইলেকট্রোম্যাগনেটিক্স কে ডিফিকাল্ট মনে করে অনেকে, তার একটা কারণ হলো এটা হাইলি ম্যাথমেটিক্যাল, দুই হচ্ছে এটা 3 ডাইমেনশনাল। আমরা দেখবো যে এখানে তোমার এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এবং টাইম, এই 4টা ডাইমেনশনে কিন্তু কাজ করে আর কি। 3টা হচ্ছে স্পেসের ডাইমেনশন, আরেকটা হচ্ছে টাইম, আর আরেকটা হলো যে এখানে ভেক্টর ক্যালকুলাস এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন সব একসাথে লাগে। ওকে, অ্যাবস্ট্রাক্ট মানে অনেক কিছু আছে, তোমাকে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে, ঠিক আছে, অর্থাৎ ফ্লাক্স যাচ্ছে, কাট করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে কিভাবে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক হচ্ছে, চোখে দেখবা না, কিন্তু তোমাকে চোখ বন্ধ করে, ঠিক আছে, এটা খেয়াল করতে হবে আর কি। আর এখানে স্পেস এবং টাইম দুইটারই কিন্তু, ঠিক আছে, এটা ইনভলভমেন্ট আছে, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এবং টাইম, যেটা বলা হলো আর কি। তো এই জন্য ইলেকট্রোম্যাগনেটিক প্রবলেমগুলো একটু হাই লেভেলের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন লাগে, এবং এটা শুধু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন না, এটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটাও জরুরি আর কি। এই জন্য অনেক সময় এটাকে কঠিন মনে করা হয়, বাট আমরা কিন্তু চেষ্টা করবো যে এটা যাতে কঠিন না থাকে আর কি। ঠিক আছে, এভরিথিং ইজ হার্ড বিফোর ইট ইজ ইজি। হ্যাঁ, তুমি তখন মানে মানে 2তে পড়ো, তখন তোমার 3 পড়াটা কঠিন মনে হয়। ওকে, তো এটা কিন্তু আসলে ইজি। তো তোমার এখানে যখন আমরা পুরোটা শেষ করব, তখন দেখবো যে সিনসিয়ার ছিলে তার কাছে মোটেও কঠিন মনে হবে না। ওকে, আর কিছু জিনিস তো আমরা মানে চেষ্টাই করব যে যাতে যতদূর সম্ভব সহজ বানানো যায়। ওকে, তো এই তো মোটামুটি কথা। তো এইটা হচ্ছে আমাদের আজকের লেকচার ছিল আর কি। ওকে, স্যার আজকের ক্লাসের জন্য ক্লাস নোট করব? মানে খুব বেশি লেখার নাই আর কি, অ্যাকচুয়ালি সিরিয়াসলি করবো হচ্ছে নেক্সট ক্লাস থেকেই। স্যার ইন্ট্রোডাকশন দিলে স্যার ভালো হতো আর কি। হ্যাঁ, যাই হোক, ওটা হ্যাঁ, ওটা যেভাবে বলা হয়েছে সেভাবে করবা। ঠিক আছে, এই তো মোটামুটি কথা। তো